আচ্ছা, স্টার্ট করবো হচ্ছে আহ তড়িৎ রসায়ন এবং হচ্ছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? তো এখন দেখো এখানে এইরকম যদি জমা হওয়ার জিনিসপত্র তুমি কত গ্রাম জমা হবে, কত গ্রাম জমা ক্ষয় হবে, এগুলোর জন্য একটা সূত্র আছে। সূত্রটা যদিও এখানে কাজে লাগবে না, তাও তোমাকে বোঝাচ্ছি। দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম বাই ইএফ ইন্টু আইটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য সূত্রটা আমাদের বেসিক্যালি বেশিরভাগ লাগে। এমসিকিউর জন্য তেমন একটা, ভার্সিটির জন্য না লাগলেও চলে। তাও ডাব্লিউ হচ্ছে কি পরিমাণ জমা হয়েছে অথবা ক্ষয় হয়েছে তারপর। তড়িৎ রসায়নের লেকচার শুনে থাকলে তো এটা জানো যে তড়িৎ রসায়নের ক্যাথোডের মধ্যে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ। তো জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, জারণ মানে কি ভেঙে যাওয়া। তো অ্যানোডের হয় ক্ষয় আর ক্যাথোডের মধ্যে হয় জমা। তার মানে কি পরিমাণ ক্ষয় হয়েছে, কার ক্ষয় হয়েছে, অ্যানোডের ক্ষয় হয়েছে। কি পরিমাণ জমা হয়েছে, তার মানে কার জমা হয়েছে, ক্যাথোডে জমা হয়েছে। এই পরিমাণটা ক্যাথোডে কি পরিমাণ, মনে করো একটা দুইটা তড়িৎদ্বার যুক্ত করা হয়েছে, এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার। তড়িৎদ্বারের মধ্যে এটা ছিল হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে তো চলতে চলতে এটার পরিমাণ আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, অ্যানোডটা ক্ষয় হয়ে যাবে, তারপর ক্যাথোডটার পরিমাণ একটু মোটা হয়ে যাবে, বেড়ে যাবে ক্যাথোড। ঠিক আছে, তাহলে অ্যানোডে ক্ষয় হয় যে পরিমাণ, ক্যাথোডও ঠিক সেম পরিমাণ হচ্ছে জমা হয়। ঠিক আছে, এই যে অ্যানোডে কি পরিমাণ ক্ষয় হয়েছে এবং ক্যাথোডে কি পরিমাণ জমা হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়ালস টু এম বাই ইএফ ইন্টু আইটি। এম কি? এম হচ্ছে আণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর। ই কি? ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে? আদান প্রদানকৃত ইলেকট্রন। আর এফ কি? এফ হচ্ছে 96500 কুলম্ব। তারপর 96, আই হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ, আর টি হচ্ছে সময়, তো সেকেন্ড আর কি। এটা মোটামুটি এই সূত্রটা যদি এখানে লাগবে না তাহলে দেখা যাবে। তো এখানে দেখো, এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে ওয়ান ইলেকট্রন আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে ফ্যারাডে, মানে 96500, 96500 কে আমরা লিখতে পারি 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে আমরা লিখতে পারি। দেখো একটা কথা হচ্ছে, যতটা এটা সূত্র, উপরের সূত্রটা গেল, এটা আলাদা জিনিস। আবার আরেকটা জিনিস হচ্ছে নতুন, যেটা হচ্ছে দেখে রাখবা, যতটি ইলেকট্রন আদান প্রদান করে যত ইলেকট্রন আদান প্রদান করে এক মোল পরিমাণ এক মোল পরিমাণ ক্ষয় করতে, এক মোল পরিমাণ ক্ষয় বা এক মোল পরিমাণ জমা করতে তত ফ্যারাডে চার্জ লাগে, তত ফ্যারাডে চার্জ লাগে। ওকে, তাহলে কি কথা হলো, যতটি ইলেকট্রন যতটি ইলেকট্রন আদান প্রদান করবে এক মোল পরিমাণ ক্ষয় করতে বা অথবা এক মোল পরিমাণ জমা করতে তত ফ্যারাডে চার্জ লাগবে। কথাটা লিখো, লিখে রাখো, তারপর আবার কোনো বুঝবো না, এখন যদি আমি ইয়াতে বুঝাই তাহলে বুঝবো স্পষ্ট। তো এখানে দেখো, কথাটা একটু খেয়াল রাখা উচিত। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, Ca2+, Ca2, Cl2, এখানে কয়টা ইলেকট্রন জিনিসপাতি ঘটছে? টু, দুইটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে Ca2+।
সো আমার 1 মোল পরিমাণ লিখছিলাম না, 1 মোল পরিমাণ পদার্থ ক্ষয় হতে অথবা জমা হতে, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম জমা হতে। 1 মোল ক্যালসিয়াম মানে কয় গ্রাম? 1 মোল মানে 1 মোল ক্যালসিয়াম। 1 মোল ক্যালসিয়াম মানে হচ্ছে 40 গ্রাম ক্যালসিয়াম। আমি কি বলেছিলাম? মানে যতটি ইলেকট্রন আদান প্রদান হয় 1 মোল পরিমাণ জমা অথবা ক্ষয় করতে তত ফ্যারাড চার্জ লাগে। তার মানে দুইটি আদান প্রদান হয়েছে, তার মানে 2 ফ্যারাডে চার্জ লাগবে। কয় ফ্যারাডে চার্জ লাগবে? 2 ফ্যারাড চার্জ লাগবে। কেন লাগবে? 2 ফ্যারাড চার্জ লাগবে হচ্ছে 40 গ্রাম জমা করার জন্য। আমরা কি বলেছিলাম? কথাটা বাংলা কথার মধ্যে লেখা ছিল 1 মোল পরিমাণ জমা করতে অথবা 1 মোল পরিমাণ ক্ষয় করতে যতটি ইলেকট্রন আদান প্রদান করে ততটি হচ্ছে কি লাগবে, তত ফ্যারাডে চার্জ লাগবে। তাহলে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ লাগবে কিসের জন্য? 40 গ্রাম জমা করার জন্য। তাহলে সুতরাং আমার তো তড়িৎ দিছে 1 ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডের জন্য কয় গ্রাম জমা হবে? 2 ফ্যারাডের জন্য যদি 40 গ্রাম হয়, 1 ফ্যারাডের জন্য হচ্ছে কয় গ্রাম? 20 গ্রাম জমা হবে। আনসার হচ্ছে কয় গ্রাম? 20 গ্রাম। আমার এতটুকু তো আমি মনে রাখতে পারবো না। আমি জাস্ট সিম্পল কি করবো, পারমাণবিক ভরকে তোমার ইলেকট্রন সংখ্যা দিয়ে বের করে ভাগ করে দিব, আদান প্রদান করে ইলেকট্রন দিয়ে বের করে দিব, ভাগ করে দিব। এই যে এই সূত্রের এই পার্টটা M/E, হ্যাঁ, পারমাণবিক ভরকে ই দিয়ে যদি ভাগ করে দেই আমরা হচ্ছে কয় গ্রাম জমা হবে সেটা হচ্ছে পেয়ে যাবো, যদি কারেন্ট টারেন্ট না দেয় আর কি। জাস্ট এমনি জিজ্ঞেস করে এত ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া হয়েছে, কিন্তু এটার সাথে কি গুণ করব, কত ফ্যারাডে বিদ্যুৎ দিছে, এফ, মানে কত ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া আছে, কত ফ্যারাডে চার্জ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কত, এম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জন্য 40, ই হচ্ছে কত, আদান প্রদানকারীদের সংখ্যা হচ্ছে 2, বিদ্যুৎ কত, চার্জ কত দেওয়া আছে, আমরা কিউ লিখতে পারি এখানে চাইলে, কিউ, কিউ লিখতে পারি ইনটু ইন ফ্যারাডে, ফ্যারাড এককে কয় ফ্যারাডে, 1 ফ্যারাড। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 20 গ্রাম। ওকে, আচ্ছা, এখানে সেম আরেকটা কোশ্চেন এখানে দেখি, NaCl এ 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সোডিয়াম ধাতু কত গ্রাম জমা হবে? 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম? আমরা কি জানি, M/E ইনটু কিউ, কিউ মানে ফ্যারাডেতে দিব, এম কত, সোডিয়ামের ভর হচ্ছে কত, সোডিয়ামের ভর, যেহেতু সোডিয়াম জমা হবে আমরা পুরো সোডিয়াম ক্লোরাইডের ভরটা ধরবো না, সোডিয়ামের ভরটা ধরবো, এম হচ্ছে 23। আর ইলেকট্রন আদান প্রদান করে, এটা যেহেতু সোডিয়ামের চার্জ 1, তাইলে ইলেকট্রন আদান প্রদান হবে 1টা। আর কয়েক চার্জ কত দিছে, 1, 1 ফ্যারাডে চার্জ, তাহলে আলটিমেটলি কত গ্রাম, 23 গ্রাম জমা। ওকে, আনসার হচ্ছে 23 গ্রাম। দেখো এখানে 1 মোল কপার জমা করতে, 1 মোল কপার মানেই তো এম, তার মানে এত গ্রাম আর কি। 1 মোল মানেই তো কয় গ্রাম, তারপর হচ্ছে কপার 63.5 গ্রাম ধরে রাখো। হ্যাঁ, 1 মোল, এটা কপারের ভর হচ্ছে 63.5। জমা কত করতে হবে, জমা করতেও হবে 1 মোল, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত, 63.5 গ্রাম। ডাব্লিউ মানে যে পরিমাণ জমা করতে হবে সেটার নামই তো 1 মোল। ঠিক আছে, কপার সালফেট কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, আমরা কি জানি, যতটা চার্জ আদান প্রদান হয় তত ফ্যারাডে বিদ্যুৎ লাগে, যতটা চার্জ আদান প্রদান হয় তো কপারের জন্য কয় ফ্যারাড, 2 প্লাস, তাহলে হচ্ছে 2টা ইলেকট্রন আদান প্রদান হয়, তাহলে কয়টা, কত বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে। সিম্পল। ওকে, আচ্ছা, এখন সিরিয়ালে আমরা জাস্ট কোয়েশ্চেন দেখে ফেললাম, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোন বিক্রিয়াটি ঘটবে? সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যদি যোগ করা হয় তাহলে সোডিয়াম প্লাস জলীয় দ্রবণ হবে, আর ক্লোরাইড মাইনাস এর জলীয় দ্রবণ হবে সিম্পল। হ্যাঁ, এটা তো একটু লবণ, লবণ হচ্ছে দ্রবীভূত হবে। আচ্ছা, এটা তো হবে না,
কারণ এটা হচ্ছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয়, লবণ পানি বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার তৈরি হয় না, তো উল্টা বিক্রিয়াটা হবে না। আর এটা কেন হচ্ছে না, কারণ জলীয় দ্রবণ দেওয়া নেই। আর এটাও তো হবে না, কারণ এখানে এটা জলীয় দ্রবণ তৈরি হবে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাসের জলীয় দ্রবণ তৈরি হবে। এগুলো একটু মুখস্থ করতে হবে। কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। নিম্নের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না? নিচের কোনটি বিদ্যুৎ? বেনজিন। বেনজিন বিদ্যুৎ পরিবহন করে না, কারণ হচ্ছে হাইড্রোকার্বন সমূহ, অ্যালকোহল, চিনির দ্রবণ, তরল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন গুলা, অ্যালকোহল, চিনির দ্রবণ, এগুলো কি করে না? বিদ্যুৎ পরিবহন করে না। তো বেনজিন একটা হাইড্রোকার্বন, তো অ্যাস বেনজিন হাইড্রোকার্বন, সেজন্য বেনজিন কি করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না, সিম্পল। CuSO4 1 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে? কত মূল জমা হবে? ঠিক আছে, তো মূলের কথা জিজ্ঞেস করছে, তাহলে তো আমার মোটামুটি বলেই দিলাম। কপার সালফেট 2+, 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 1 মোল জমা হবে হওয়ার কথা। কারণ 2 ফ্যারাড মানে 2টা ফ্যারাড লাগে, যতটি চার্জ থাকবে তত ফ্যারাডে বিদ্যুৎ লাগে। 2 ফ্যারাডের জন্য 1 মোল, সুতরাং 1 ফ্যারাডের জন্য কত মোল? 0.5 মোল। সিম্পল। জমা হবে, জমা জমা কোথায় হয়? জমা হয় কিন্তু ক্যাথোডে। আর ক্ষয় কই থেকে হয়? ক্ষয় হয় হচ্ছে অ্যানোড থেকে। সো এখানে দেখতে হবে 0.5 মোল এট ক্যাথোড। এই যে সাথে কনফিউজড হয়ে যাওয়ার কথা ছিল, ক্যাথোডটা অ্যানোড। জমা কোথায় হয়? ক্যাথোডে। যেহেতু ক্যাথোডে হয় বিজারণ, বিজারণ মানে হচ্ছে জমা। আর অ্যানোড, অ্যানোডে হয় জারণ, জারণ মানে হচ্ছে কি? ক্ষয়। লোহাকে মরিচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন ধাতু ইউজ করতে হবে? লোহাকে মরিচা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন ধাতুর ইউজ করতে হবে? লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য ক্রোমিয়াম নিকেল ধাতুর প্রলেপ দেওয়া হয়, কখন কখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়? আচ্ছা, জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয়, প্রলেপকে বলা হয় গ্যালভানাইজিং। জিঙ্কের প্রলেপকে কি বলে? গ্যালভানাইজিং। তো কোন একটা লোহাকে মরিচের মরিচার প্রলেপ থেকে রক্ষা করার জন্য কার প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ওকে, মাঝে মাঝে ক্রোমিয়ামের বা নিকেলের প্রলেপ দেওয়া হয়। কপার অ্যানোডে ব্যবহার করলে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে, অ্যানোডে বিক্রিয়া কি কি বলছিলাম? অ্যানোডে হয়, অ্যানোডে জারণ, আর ক্যাথোডে হয় কি? বিজারণ। জারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ, আর বিজারণ মানে কি? ইলেকট্রনের ত্যাগ। ঠিক আছে, তো অ্যানোডে কপার ইউজ করতেছো, তাহলে কপারের কি হবে? জারণ হবে। তো থেকে কপার থেকে কি হবে? কপার অ্যানোডে ব্যবহার করার ফলে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের বিক্রিয়া যেটি হবে, আচ্ছা অ্যানোডে হবে জারণ। কপার ব্যবহার করছে অ্যানোডে। কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কোন বিক্রিয়া করে? এখানে একটু আহ সক্রিয়তা সিরিজ দিয়ে আমাকে জিনিসটা দেখতে হবে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে সো এখানের মধ্যে কি ব্যবহার করা হয়েছে? কপার ধাতু। দ্রবণের মধ্যে কি আছে? কপার সালফেট জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণ বলছে, কপার সালফেটে কি বলছে দেখো? জলীয় দ্রবণ। তাহলে কপার সালফেটও আছে এখানে, প্লাস জলীয় দ্রবণও আছে। কপার সালফেটের মধ্যে কি কি আছে? কপার 2+ থাকে, আর SO4 2- আছে। আর জলীয় দ্রবণে কি কি আছে? H+ আছে,
আর OH মাইনাস আছে জলীয় দ্রবণ যেহেতু পানি। তাহলে এখানে টোটাল আয়ন কি কি? কপার 2 প্লাস, SO4 2 মাইনাস, H প্লাস, আর হচ্ছে OH মাইনাস। এই চারটি আয়ন আছে, তো আমি সেগুলোকে বসালাম। কপার 2 প্লাস, H প্লাস, SO4 2 মাইনাস, OH মাইনাস, এই চারটি আয়ন থাকে। এখন দেখো ঘটনা হবে কি, অ্যানোড হবে জারণ, ক্যাথোড হবে বিজারণ। তো অ্যানোডে জারণ মানে কি? জারণ কারা অ্যানোডে যাবে? চারটা আয়ন আছে, একটা দুইটা তিনটা চারটা। এখন চারটার মধ্যে যে কোনো একটা করবে জারণ, আমি জানি না কোনটা করবে, যে কোনো একটা করবে জারণ, একটা করবে বিজারণ, বাকি দুইটা দর্শক আয়ন হিসেবে থাকবে। এই চারটা আয়ন আছে, কপার সালফারের জন্য দেবো চারটা, কপার 2 প্লাস, সালফার 2 মাইনাস। এখানের মধ্যে যে কোনো একটা করবে জারণ, বাকি একটা করবে বিজারণ, বাকি দুইটা কি থাকবে? দর্শক আয়ন থাকবে। দেখো, কে জারণ করবে কে বিজারণ করবে জিনিসটা কিসের উপর নির্ভর করে? সক্রিয়তা সিরিজের উপর। কিসের উপর নির্ভর করে? সক্রিয়তা সিরিজের উপর। দেখো এখানে কপার 2 প্লাস আর হাইড্রোজেন প্লাস, এই দুইটার মধ্যে ইলেকট্রন কি আছে? ঘাটতি আছে। কেন ঘাটতি আছে? দেখো অলরেডি 2 প্লাস আছে, আমরা দুইটা ইলেকট্রন ঘাটতি। প্লাস 1 মানে কি? একটা ইলেকট্রন ঘাটতি। তো জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। তো ওদের তো অলরেডি ঘাটতি আছে, ওরা কি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? এরা কি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? হ্যাঁ, আসলে তারা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, কিন্তু তারা জারণ করবে না, তারা কি করবে? বিজারণ করবে। তাহলে এই দুইটা বিজারণ করবে। দেখো এই দুইটার মধ্যে কি অবস্থা? বাকি দুইটার মধ্যে এখানে দুইটা বেশি আছে ইলেকট্রন, এখানে একটা বেশি আছে, ইলেকট্রন বেশি আছে। 2 মাইনাস মানে দুইটা বেশি, 1 মাইনাস মানে একটা বেশি। তার মানে এরা দুইজন কি করতে চাইবে? ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। এরা দুইজন কি করতে চাইবে? ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। হ্যাঁ, তো এখন ইলেকট্রন যারা ত্যাগ করতে চায় তারা হচ্ছে জারণ করবে, আর যারা গ্রহণ করতে চায় তারা বিজারণ করবে। তাহলে বিজারণ যারা করবে তারা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। আর জারণ যারা করবে তারা কোথায় যাবে? অ্যানোডে যাবে। ওকে, লিখে রাখ। বাট কে আগে যাবে কে পরে যাবে এখন একটা সমস্যা। ঠিক আছে, যে আগে যাবে সে আগে করবে, যে পরে যাবে সে পরে করবে। আমরা একটা সক্রিয়তার সিরিজ জানি মনে হয়। না সাই, না সাই, কোলাবেগ, আজ আসে। না সাই কোলাবেগ আজ আসে। না মানে মনে নাইট্রেট NO3, সা মানে হচ্ছে সালফেট, কোলা মানে ক্লোরিন, ব্যাং মানে ব্রোমিন, আজ, আজ মানে আয়োডিন, আসে মানে হাইড্রোক্সিল। এখানে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে উপরেরটা সবচেয়ে বেশি সক্রিয়। সক্রিয় মানে কি? মানে সে বেশি অ্যাক্টিভ, সে হচ্ছে খুব ইজিলি ইলেকট্রন দান করতে চাইবে। সক্রিয় মানে কি? খুব অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? যে ইজিলি ইলেকট্রন দান করতে চায়। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে যে ইজিলি ইলেকট্রন দান করতে চায়। তাহলে এখন দেখা যাচ্ছে কে অ্যাক্টিভ বেশি? আমাদের এখানে দুইজন বান্দা আছে, OH মাইনাস আর সালফেট মাইনাস। তার মধ্যে অ্যাক্টিভ বেশি কে? অ্যাক্টিভ আমরা দেখতেছি হচ্ছে তাকে, সালফেট। সালফেট উপরে। তাহলে সালফেট হচ্ছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ উপরে বেশি। আচ্ছা, সরি সরি, এটা উল্টা উল্টা হবে। আমাদের সিরিজটা উল্টা হবে। সরি, হচ্ছে সিরিজটা উপর থেকে নিচে হবে। এখানে একটু মিস্টেক হয়েছে। যে সবচাইতে নিচে থাকে সে বেশি অ্যাক্টিভ, যে সবচাইতে উপর থেকে সে একটু কম অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সে সহজে ইলেকট্রন দান করতে চাইবে। অ্যাক্টিভ মানে কি? সে সহজে ইলেকট্রন
দান করতে চাইবে। এখন এখানে কে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে? হাইড্রোক্সিলকে। কাকে? হাইড্রোক্সিলকে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তার মানে হাইড্রোক্সিল আগে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। হাইড্রোক্সিল আগে কি করতে চাইবে? ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। তখন অ্যানোডে কার বিক্রিয়া সংঘটিত হবে? হাইড্রোক্সিলের বিক্রিয়া সংঘটিত হবে। অ্যানোডের বিক্রিয়া হবে এটা। 4টা হাইড্রোক্সিল +4 এদিকে দেওয়া মানে এদিকে -4 ইলেকট্রন দেওয়ার সমান। 4টা ইলেকট্রন ত্যাগ করে 2টা পানি আর একটা অক্সিজেন গ্যাস তৈরি করবে। তখন আলটিমেটলি আমার অ্যান্সারের বিক্রিয়া হবে 4 নম্বরটা। সো এইভাবে অনেক একটা জিনিস হচ্ছে এখানে বেসিক থিওরি এখানে হচ্ছে করা আছে। ওকে, এখন অ্যানায়নটা হয়তো বুঝলাম। এখন ক্যাটায়ন, ক্যাটায়নটা যেটা হচ্ছে করবে, ইলেকট্রন গ্রহণ করবে। সেটার বেলায় আমরা একটা সিরিজ জানি, ওই যে কে না কে, ম্যাগাইভার এলো যেন ফিরে পাবে, সুস্মিতাকে হাই কোলা হাজি আজি পিটাবে আমায়। এরকম একটা সিরিজ আমি লেখাই দিছিলাম পড়ার সময়, যে কে না কে, ম্যাগাইভার ম্যাগাইভার এলো যেন। আচ্ছা, আমি ফ্রেশ জায়গায় লিখে দিচ্ছি জিনিসটা। কে না কে, ম্যাগাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হাই উল্লাহ হাজি আজ পিটাবে আবার। ওকে, এখন কে, কে মানে হচ্ছে পটাশিয়াম, কে না, না মানে সোডিয়াম, কে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জেরো জিঙ্ক, ফিরে আয়রন, পাবে সুস্মিতা অ্যাসেন টিন, পাবে হচ্ছে লেড, হাই, হাই মানে হচ্ছে হাইড্রোজেন, কুলা মানে কপার, হাজি মানে হাইড্রোগ্রাম মার্কারি, আজ এজি, পিটাবে পিটি, আমায় এই, এগুলো। তো এটার সক্রিয়তার প্রভাব যেভাবে, সে যত উপরে বেশি তত বেশি সক্রিয় বেশি, আর এটা হচ্ছে নিচে থাকলে কম সক্রিয়। তো কাহিনী হচ্ছে সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে হচ্ছে সহজে ইলেকট্রন ছাড়া। সক্রিয়তা মানে কি? সহজে ইলেকট্রন ছেড়ে দেওয়া। সক্রিয়তা মানে কি? সহজে ইলেকট্রন ছেড়ে দেওয়া। ঠিক আছে, তার মানে এরা সহজেই উপরে, যত উপরে যাবে তত বেশি সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, তত বেশি সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে। কিন্তু ইলেকট্রন গ্রহণের বেলায় উল্টা। কারণ যে যত সহজে ছেড়ে দিতে চায় সে তত সহজে গ্রহণ করে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে গ্রহণের বেলায় হবে যে যত নিচে সে আগে গ্রহণ করবে। ইলেকট্রন ছেড়ে দেওয়ার বেলায়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বেলায় সহজে ইলেকট্রন ছেড়ে দেবে কখন? যারা উপরে, যত বেশি উপরে সে আগে ইলেকট্রন ছাড়বে। যখন ইলেকট্রন গ্রহণ করার কাহিনী আসবে তখন হচ্ছে উল্টা, যে যত নিচে সে তত গ্রহণ করবে। এটা আসলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার সিরিজ। ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার সিরিজ। ইলেকট্রন কোথায় ছাড়ে? জারণে ছাড়ে না? এটা আসলে জারণের সিরিজ বলা যায়। ঠিক আছে, ইলেকট্রন কোথায় ছাড়ে? ছাড়ে জারণ বিক্রিয়া ছেড়ে দেয়, এটা হচ্ছে জারণের সিরিজ। ইলেকট্রন যারা আগে ছেড়ে দেয় অবভিয়াসলি তারা পরে গ্রহণ করবে। যারা আগে ছেড়ে দেয় অবভিয়াসলি তারা কি হবে? পরে
ইলেকট্রন গ্রহণ করবে। আপনার কাহিনী হচ্ছে সে হচ্ছে যত নিচে থাকবে তত হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? যত উপরে থাকবে তত আগে ছাড়বে, আর যত নিচে থাকবে তত আগে গ্রহণ করবে। এবার এখানে দেখো কে কে আছে। পট পটা কপার আছে, হাইড্রোজেন আছে। দেখো হাইড্রোজেন হচ্ছে এখানে, কপার হচ্ছে এখানে। তাহলে এটা কি কিসে? ক্যাথোডে। ক্যাথোডে কি কি করার কাহিনী? ক্যাথোড মানে অবশ্যই বিজারণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করার কাহিনী। ইলেকট্রন কি বলছিলাম, যে যত নিচে সে তত আগে গ্রহণ করবে। তাহলে নিচে কে? কপারটা। তাহলে কপার হচ্ছে ইলেকট্রন আগে গ্রহণ করবে, তাহলে বিক্রিয়াটা কার হবে? কপারেরটা। এই যে কপারের বিক্রিয়াটা হবে, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের বিক্রিয়া। বাট এই যে দেখো হাইড্রোজেনেরটাও কিন্তু এখানে দেওয়া আছে, বাট এখানে হাইড্রোজেনের বিক্রিয়াটা হবে না। কারটা হবে? কপারেরটা হবে। কারটা হবে রে? এই যে এ নাম্বারটা, সরি এটা এ নাম্বার। কপারেরটা হবে ক্যাথোড বিক্রিয়া, আর অ্যানোড বিক্রিয়া কারটা হবে? তখন দেখছিলাম অ্যানোড বিক্রিয়া হবে কারটা হাইড্রোক্সিলেট। অ্যানোড। তাহলে কি? না, না ছাই, গোলাপ ব্যাগ আজ হাসে। দেখলাম সবচাইতে বেশি অ্যাক্টিভ হচ্ছে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল মানে এটা হচ্ছে অ্যানোডের, যত নিচে থাকবে সে তত আগে ছেড়ে দিবে অ্যানায়নের জায়গায়। কিন্তু এখানে ক্যাটায়নের জায়গায় যত উপরে থাকবে সে তত আগে ছেড়ে দিবে। তাহলে যত আগে যদি ছেড়ে দেয় তাহলে নিচে থাকলে গ্রহণ করবে, সিম্পল। অ্যানায়নের বেলায় যে যত নিচে থাকবে, তীর চিহ্নটা এইভাবে দিলাম, তাহলে তত বেশি সক্রিয়। সক্রিয় মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া, যেখানে লেখা আছে সহজ ইলেকট্রন ছেড়ে দেয়, সক্রিয় মানে। সক্রিয় কথাটার অর্থ হচ্ছে সহজ ইলেকট্রন ছেড়ে দেওয়া। কারণ এখানে যে যত নিচে থাকবে সে তত ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে হাইড্রোক্সিলটা সবচেয়ে নিচে, সেজন্য হাইড্রোক্সিল আগে ছেড়ে দেবে। যখন বিক্রিয়াটা কার হলো? হাইড্রোক্সিলের হলো অ্যানোডে। তখন পুরো জিনিসটা বোঝা গেছে কিনা একটু দেখো, বা আমাকে একটু রিফাইন করে দেখতে পারো জিনিসটা। এই জিনিসটা বুঝলে অনেকটা কোশ্চেন, মানে ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যাবে। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী বা ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করে না? গ্রাফাইট। বিদ্যুৎ মানে এগুলো পরিবাহী, মানে পরিবহন করে, ওকে, তেমন একটা বেশি পরিবহন করতে পারে না। পরিবাহী বাট এত বেশি না। মানে এগুলা কপার বলো, আয়রন বলো, সিলভার বলো, এগুলো তো অনেক বেশি বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট মানে পেন্সিলের যে নিবটা, সেটা অবশ্যই বিদ্যুৎ পরিবহন করে। আমরা দেখেছিলাম sp2 সংকরাই তো গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, বাট sp3 সংকরাইতে হীরক বিদ্যুৎ পরিবহন করে না। গ্রাফাইট যদি বিদ্যুৎ পরিবহন করে তত বেশি ইয়া করে, সেজন্য সুপরিবাহী বলে। পরিবাহী বলা যায় বাট সুপরিবাহী নয়। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? দেখো এখানে আবার সক্রিয়তা সিরিজের কাহিনী আসবে। সক্রিয়তা সিরিজের কি আসবে? এখানে আবার সক্রিয়তা সিরিজের কাহিনী আসবে। তখন কাহিনী হচ্ছে, আমি বলি, এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি কি থাকবে? সোডিয়াম প্লাস থাকবে, Cl মাইনাস থাকবে, অবভিয়াসলি এখানে সোডিয়াম প্লাস। আর জলীয় দ্রবণ যেহেতু বলছে, H প্লাস থাকবে, OH মাইনাস থাকবে, সিম্পল। H প্লাস থাকবে, OH মাইনাস থাকবে। তাহলে এখানে তোমার এরা দুইজন ক্যাথোডে যাবে হয়তো, এরা দুজন অ্যানোডে যাবে, যেহেতু তাদের ঋণাত্মক আছে অ্যানোডে, মানে তারা ইলেকট্রন ছাড়বে। এরা যেহেতু ধনাত্মক, তারা ইলেকট্রন গ্রহণ করতে যাবে। ক্যাথোডে গেলে কে আগে যাবে? ক্যাথোডে মানে ইলেকট্রন গ্রহণ করার বেলা, গ্রহণ করার বেলা। তো আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করার বেলায় ধাতুদের মধ্যে যে সবচাইতে নিচে থাকে সে আগে যায়। এই যে ইলেকট্রন ত্যাগ করার বেলায় যে উপরে থাকে সে যায়, আর ইলেকট্রন গ্রহণ করার বেলায় যে যত নিচে থাকে, যে গ্রহণের বেলায় যে যত নিচে থাকে সে আগে গ্রহণ করে। সে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে নিচে? হাইড্রোজেন নিচে, তাহলে হাইড্রোজেন আগে গ্রহণ করবে। তাহলে এখন কাহিনী হচ্ছে আমার এত বেশি কিছু দেখতে হবে না। হাইড্রোজেন যেহেতু গ্রহণ করবে তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কার হবে? হাইড্রোজেনের হবে। তাহলে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন গ্যাস। বাট সোডিয়ামের কি বিক্রিয়া হয়েছে আসলে? সোডিয়ামের তো কোনো বিক্রিয়া হয়নি। তো সোডিয়াম যদি বিক্রিয়া না হয়, সোডিয়াম তো উৎপন্ন হওয়ার পসিবিলিটি আছে না। তাহলে এখান থেকে বলে দেওয়া যায়
সোডিয়াম কি হয় না, উৎপন্ন হয় না, এটা তুমি জিজ্ঞেস করছো যে কোনটি কি হবে না, উৎপন্ন হবে না, সেজন্য আবার কি হবে না, সোডিয়াম উৎপন্ন হবে না। ওকে, ফাইন। আচ্ছা সরি সে একটু যেখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে, সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ হবে, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম প্লাস থাকবে আর হচ্ছে ক্লোরাইড মাইনাস থাকবে, সোডিয়াম প্লাস থাকবে আর ক্লোরাইড মাইনাস থাকবে। সোডিয়াম ক্লোরাইড জ্বললে ধরুন তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি উৎপন্ন হয় না, আমরা জানি সোডিয়াম উৎপন্ন হয় না। হ্যাঁ, এখন আহ এখানে একটা কথা যে কেন সোডিয়াম উৎপন্ন হয় না, আর আমরা জানি এখানে ক্যাথোডের মধ্যে যায় হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাস যদি যায়, হাইড্রোজেন প্লাস যায়, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। আর কিন্তু সোডিয়াম যায় না, সোডিয়াম না যাওয়ার কারণে সোডিয়াম তৈরি হয় না। যদি সোডিয়াম যেত, ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন না গিয়ে যদি বাই এনি চান্স কে যেত, সোডিয়াম যেত, ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন না গিয়ে যদি বাই এনি চান্স কে যেত, সোডিয়াম যেত, তাহলে কি হতো, তাহলে সোডিয়াম ধাতু উৎপন্ন হতো। যেহেতু এখন হাইড্রোজেন যায়, সেজন্য হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আরেকটা কথা হচ্ছে এখানে অ্যানোডের মধ্যে কি কি আছে, ক্লোরাইড আয়ন আছে আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন আছে। অ্যানোডের মধ্যে কি কি আছে, ক্লোরাইড আয়ন আছে আর হাইড্রোক্সিল আয়ন আছে। কিন্তু এখানে কথা হচ্ছে ক্লোরাইড যাবে না, হাইড্রোক্সিল যাবে। আমাদের এই সক্রিয়তার সিরিজ অনুযায়ী, যেহেতু হাইড্রোক্সিল সবার চাইতে বেশি সক্রিয়, হাইড্রোক্সিল যাওয়ার কথা ছিল, অবভিয়াসলি যে বেশি সক্রিয় সে যাওয়ার কথা ছিল। হাইড্রোক্সিল গিয়ে ওই হাইড্রোক্সিল যে বিক্রিয়াটা এখানে আমরা দেখেছিলাম, এই হাইড্রোক্সিল এই বিক্রিয়াটা সংঘটিত করার কথা ছিল এখানে অ্যানোডের মধ্যে গিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে হাইড্রোক্সিল যায় না, কেন যায় না, কারণ এখানে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণগুলো আছে, ওই দ্রবণগুলোর মধ্যে ক্লোরিনের ঘনমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। ক্লোরিনের ঘনমাত্রা তুলনামূলক কি থাকে, বেশি থাকে। ক্লোরিনের ঘনমাত্রা তুলনামূলক বেশি থাকার কারণে এখানে হাইড্রোক্সিলের বদলে, ক্লোরিনের ঘনমাত্রা তুলনামূলক বেশি থাকার কারণে এখানে হাইড্রোক্সিলের বদলে কে যায়, ক্লোরিন যায়। হাইড্রোক্সিলের বদলে কে যায় রে, ক্লোরিন যায়। ওকে, আচ্ছা তাহলে এখানে হাইড্রোক্সিল লাগিয়ে কে যাবে, ক্লোরিন যাবে। তো ক্লোরিন গিয়ে কোন বিক্রিয়া ঘটাবে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করবে। তাহলে বুঝলাম ক্যাথোডে তৈরি হলো হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে তৈরি হলো ক্লোরিন গ্যাস। আবার বাকি কে কি কোন আয়ন আছে, বাকি ক্যাথোডের জন্য আছে সোডিয়াম আয়ন, আর বাকি এদিকে আছে হাইড্রোক্সিল আয়ন। এই দুইজন মিলে কি তৈরি করে ফেলে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। তাহলে ক্যাথোড, অ্যানোডে তৈরি হলো ক্লোরিন গ্যাস, ক্যাথোডে তৈরি হলো হাইড্রোজেন গ্যাস, মিক্স হয়ে তৈরি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তৈরি হওয়ার লাগে সোডিয়াম দেওয়া, এই এটা হচ্ছে এটা। এখানে বলছে 1 ফ্যারাড বিদ্যুতের জন্য কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে। 1 ফ্যারাডের জন্য কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ কি হবে, সঞ্চিত হবে। এবং সঞ্চিত হওয়ার জন্য আমাকে জানি কি, মানে যতটি চার্জ আদান প্রদান করে তত ফ্যারাডে বিদ্যুৎ লাগে। জিঙ্কের জন্য 1 মোলের জন্য কয় ফ্যারাডে লাগতো, 2 ফ্যারাডে লাগতো জিঙ্কের জন্য। তাহলে সুতরাং 1 ফ্যারাডে দিয়ে কত মোল হইতো, 1 ফ্যারাডে 0.5 মোল হইতো। ঠিক সেম ভাবে এটার জন্য 1 মোলের জন্য 3 মোল লাগতো, 3 ফ্যারাডে লাগতো। তাহলে তিন এক ফ্যারাডে দিয়ে কত তৈরি হতে হতো, 1/3 মোল, 1/3 মোল। ঠিক সেম ভাবে এইভাবেও করতে পারি আমরা। চাইলে আরেকটা ভাবেও করতে পারি যে ভর, ভর দিয়ে ভাগ করে করতে পারি। কিভাবে, আমরা কি জানি কি, m/e ইন্টু কত ফ্যারাডে চার্জ দিছে সেটা, তাই না। এম কত, 65, জিকে ই কত, 2টা। আর কত ফ্যারাডে চার্জ দেওয়া আছে, 1 ফ্যারাডে চার্জ দেওয়া আছে। তোমরা কত, 32.5 গ্রাম। অ্যালুমিনিয়ামের কত, 27। ই কত, 3। কয় ফ্যারাডে চার্জ দেওয়া আছে, 1 ফ্যারাড দিলে কয় গ্রাম, 9 গ্রাম। পটাশিয়ামের কত, 39। ইয়া কত, চার্জ কত, 1। কয় ফ্যারাডে দেওয়া আছে, 1, তাহলে হচ্ছে 39 গ্রাম। ক্যালসিয়ামের কত, 40। চার্জ কত, 2। কত ফ্যারাডে দেওয়া আছে, 1 ফ্যারাডে, তাহলে কত হচ্ছে, 20 গ্রাম। তাহলে সবচাইতে বেশি কার, পটাশিয়ামের হচ্ছে সবচাইতে বেশি। ওকে, পটাশিয়াম হচ্ছে সবচাইতে বেশি। এখানে বলছে যেগুলো সবল তড়িৎ বিশ্লেষণ। এখানে সবল তড়িৎ বিশ্লেষ্য বলা যায় মোটামুটি। এটা একটা সবল তড়িৎ বিশ্লেষ্য বলা যায়, কিন্তু এটা হচ্ছে একটা সবল অ্যাসিড HCl4। HCl4 এর নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে কি, খুব সবল অ্যাসিড। আচ্ছা,
এটা যদি সবল অ্যাসিড হয় তাহলে বাকিগুলো কেবল হবে সবল অ্যাসিড হলে সবল তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু সবল অ্যাসিড মানে কি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে কি হয়, আয়নিত হয়। সবল অ্যাসিড মানে কি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। তার মানে এটা কি অ্যাসিড, সবল অ্যাসিড। সবল অ্যাসিড তার মানে কি সবল তড়িৎ বিশ্লেষ্য বলা যায়। আচ্ছা, ও যদি সবল হয় বাকি যে তিনটা অপশন আছে তারা কি দুর্বল, এখানে লিখে দেওয়া আছে দুর্বল, স্বল্প আয়নিত হয় সেজন্য দুর্বল। তাহলে আমরা বলতে পারতেছি এগুলো মুখস্থ করা জিনিস আসলে, ঠিক আছে, যে একটা সবল হলে বাকিগুলো কি হবে, দুর্বল হবে। এখন সক্রিয়তা সিরিজটা একটু ভালো করে দেখে ফেলা উচিত যাতে হচ্ছে পরবর্তীতে প্রবলেম না হয় আর কি। এটাতে বেশি কোয়েশ্চেন আসে সক্রিয়তার সিরিজের, ওই যে টপিকটা আছে এখান থেকে। ওকে, এখন এখানে বলছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা, কে দুর্বল, এখানে দুর্বল S3PO4, S3PO4 হচ্ছে দুর্বল। বাকিগুলো কেমন সবল তড়িৎ বিশ্লেষ্য বলা যায় বাকিগুলোকে, ঠিক আছে। বাকি সবল তড়িৎ বিশ্লেষ্য, আর এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, বিশ্লেষণ করে না, এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। বাকিগুলো কি সবল, যে HNO3 সবল, KOH সবল, সবল অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড তাই বলে সবল। আর এটা হচ্ছে সবল ক্ষার KOH, সেটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু S3PO4 যেটা আছে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড মানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর অ্যালকোহল থাকলে তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। এদের গুটি তড়িৎ অবিশ্লেষ্য, এই যে চিনি C12H2211, চিনি বলো, CCl4 বলো, CH3Cl বলো, তড়িৎ অবিশ্লেষ্য। হ্যাঁ, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। বাকিগুলো কোনটি সরল তড়িৎ বিশ্লেষ্য, সরল তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড সরল, সরল মানে কি জাস্ট নিউট্রাল, নিউট্রাল। আর এগুলা S3PO4 এগুলো হচ্ছে অ্যাসিডীয় তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে। এবং সবল হইলে মানে এগুলো মোটামুটি সবলও বলা যায়, এগুলো সোডিয়াম ক্লোরাইড বলো, এগুলো খুব সবল, খুব বেশি পরিমাণে আয়নিত হয়। সোডিয়াম ক্লোরাইড কেমনে তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা, এইচএফ একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেখো, এখানে দেওয়া আছে CH3COOH, S3PO4, এগুলো হচ্ছে মেরু তড়িৎ বিশ্লেষ্য। আর এটা CH3COCH3, এটা হচ্ছে একটা কিটোন, একটা কি কিটোন, কিটোন, এটা কিটোন, এটা কিটোন, এটা কেমন তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কোন তড়িৎ বিশ্লেষণই করে না। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষণ করে না, গ্লুকোজ, গ্লুকোজ বলো, চিনি বলো, কিটোন বলো, এগুলো তড়িৎ অবিশ্লেষ্য। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে HCl, তীব্র তীব্র অ্যাসিডটা তো, তীব্র অ্যাসিড মানে কি, তীব্র অ্যাসিড মানে কি বেশি পরিমাণ বিয়োজিত হয়, বেশি পরিমাণ বিয়োজিত হয় সবল তড়িৎ বিশ্লেষ্য। আর এটা একটু দুর্বল, আমরা অলরেডি জানি HCl, HNO সবগুলো হচ্ছে দুর্বল। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষক কোনটি তড়িৎ বিশ্লেষণ করে, চিনির তড়িৎ বিশ্লেষণ করে না আমরা জানি, অ্যালকোহল তড়িৎ বিশ্লেষণ করে না, আর ইউরিয়া তড়িৎ বিশ্লেষণ করে না। কম অ্যাসিড ক্ষার দ্রবণ অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। ওকে, চিনি এবং গ্লুকোজ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। HCl থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে কে, HCl থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে, এখানে জিজ্ঞেস করছে কি HCl থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে না কে, কে হচ্ছে HCl থেকে হাইড্রোজেন গ্যাস কি করতে পারে না, প্রতিস্থাপন করতে পারে না। এখন আমাকে দেখতে হবে HCl এর মধ্যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা মানে কি, ধরো একটি HCl, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করাটা মানে হচ্ছে একটা যে কোনো একটা ধাতু M আসবে, তো এম ধাতুটা গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসবে, হাইড্রোজেনের জায়গায় বসে কি তৈরি করবে, MCl তৈরি করবে। তখন হাইড্রোজেনকে সরাতে হবে, হাইড্রোজেনকে কি করতে হবে, সরাতে হবে। এখন কে হাইড্রোজেনকে সরাবে, কে হাইড্রোজেনকে সরাবে, এমন একজন বান্দা হাইড্রোজেনকে সরাতে পারবে যে হাইড্রোজেনের সাথে বেশি সক্রিয়, এমন একটা জিনিস হাইড্রোজেনকে সরাতে পারবে যে হাইড্রোজেনের সাথে বেশি সক্রিয়। হ্যাঁ, এখন কে সরাইতে পারবে না, যে হাইড্রোজেন চেয়ে কম সক্রিয়। এখানে তিনটা ধাতু আছে, বাকিগুলো চারটা, কপার। এই চারটার মধ্যে আমরা দেখতেছি সক্রিয়তার সিরিজে শুধুমাত্র কপারই হচ্ছে হাইড্রোজেনের নিচে আছে। কপার যদি হাইড্রোজেনের নিচে থাকে তাহলে কপার হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় আমরা বলতে পারি, কপার হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় আমরা কি করতে পারি বলতে পারি।
তাহলে কপার যদি কম সক্রিয় হয় তাহলে কপারই একমাত্র সরাতে পারবে না, বাকি তিনটা কি হবে, হাইড্রোজেনকে সরাতে পারবে, সিম্পল ঘটনা। বাকি তিনটা হাইড্রোজেন কি করতে পারবে, সরাতে পারবে। ওকে, আচ্ছা, এক ফ্যারাডে বিদ্যুৎ ধারা ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হয় কি? এই যে আমরা অলরেডি দেখে ফেলেছি, পটাশিয়াম একটা মেথড ছিল। লোহার উপর মরিচার ক্ষেত্রে কোনটি সঠিক পদ্ধতি? লোহার মরিচার ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে লোহার মরিচের সংখ্যা Fe2 3 3s2, আর অ্যানোডিক জারণ প্রক্রিয়া সৃষ্টি হয়। হ্যাঁ, লোহার উপর মরিচার সৃষ্টি হওয়া মানে কি লোহার উপর জারণ বিক্রিয়া হয়। লোহার উপর জারণ বিক্রিয়া সংঘটিত হওয়া আর কি। লোহার উপর অক্সিজেনের আর পানির প্রভাবে যদি জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাহলে লোহার উপর কি পড়ে, লাল লাল মরিচা পড়ে। লোহার মরিচা পড়ার ক্ষেত্রে অ্যানোডের জারণ হয়, এটাও সঠিক। আর মরিচার সংখ্যা Fe2 3O3 NH2, এটাও সঠিক। এন এর জায়গায় এখানে 3 বসাইছে আর কি, সমস্যা নেই। Fe2 3NH2 হচ্ছে মরিচার সংকেত। কিসের সংকেত? মরিচা, লোহার মধ্যে লাল লাল মরিচা পড়ে না, লোহার নষ্ট হয়ে যায়, ওগুলো হচ্ছে মরিচার সংকেত। তড়িৎ অবিশ্লেষ্য কোনটি? এই যে দেখো, পানি, বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ করে না, পানি বিদ্যুৎ পরিবহন করে, নো প্রবলেম, সাধারণ জেনারেল পানি। কিন্তু যেটা বিশুদ্ধ পানি এটা কখনো বিদ্যুৎ পরিবহন করে না। HF দুর্বল, KOH সবল, S3PO4 হচ্ছে দুর্বল, সেটা আমরা জানি। But পানি বিশুদ্ধ হইলে তড়িৎ বিশ্লেষণ করে না। ওকে, তড়িৎ বিশ্লেষণের ক্রম কোনটা? তড়িৎ বিশ্লেষণের ক্রম হচ্ছে HClO4 সবচাইতে বেশি হবে অবভিয়াসলি। এখান থেকে আমরা জানি যে এটা দুর্বল, সবল অ্যাসিড। S3PO4 একটা দুর্বল অ্যাসিড, তাহলে মৃদু হবে। আর অ্যালকোহল যেটা তো করেই না, এটা হচ্ছে সবল, এটা হচ্ছে দুর্বল, এটা করে না, অবিশ্লেষ্য। এটা হচ্ছে সবচাইতে বেশি হোক, তারপরে সেকেন্ড হোক, থার্ড হচ্ছে ও, ক্রম দিলেই হবে। রিজেক্ট কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল, এটা তো তড়িৎ বিশ্লেষণ করে না, এটা হচ্ছে দুর্বল। এটা হচ্ছে সবল, আর এটা হচ্ছে করে না, তড়িৎ বিশ্লেষণ করে না, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার সবলকে KOH, তীব্র ক্ষার। সবল তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড, অবভিয়াসলি। এই যে দুর্বল, এটা করে না, এটা দুর্বল। সিইউ এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এটা আসলে বের করাটা খুব টাফ, তবে আমি যে সূত্রটা ভুলে রাখি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z দিয়ে বের করে, Z = M/EF। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = কি, M/EF। M হচ্ছে পারমাণবিক ভর 63.5, আর ই হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান করে, যদি কপার বলছে 2টা করে, আর এফ এর মান কত, 9650। আচ্ছা, ওই যে আমি প্রথমে যে সূত্রটা লিখেছিলাম, এই যে এটা W = M/EF × IT, এই M/EF টা মানে তোমার Z বোঝায়। ফেরত দিলাম, সবটা ক্যালকুলেশন করে বের করো কয়েকটা। কয়েকটা, এত বড় একটা ক্যালকুলেশন করো, ঠিক আছে। সো দ্যাটস ইট। কার্বক্সিলিক অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণকে বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিডের লবণের গাঢ় জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের দ্রবণে অ্যানোডে কি তৈরি হয়? অ্যানোডে অ্যালকেন তৈরি হয়। এটা একটা ধরো মেমোরি টাইপসেরই বিক্রিয়া দেওয়া আছে। কার্বক্সিলিক অ্যাসিড CH3COONA, সোডিয়াম কার্বক্সিলেট বা সোডিয়াম ইথানয়েটের সাথে পানি তড়িৎ বিশ্লেষণ করাইছে, অ্যানোড তৈরি হয়েছে, ইথ- ইথেন তৈরি হয়েছে, ইথেন। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। সো অ্যানোডে তৈরি হয়েছে এটা, আর ক্যাথোডে তৈরি হয়েছে এটা। অ্যানোডে তৈরি হয়েছে এটা একটা অ্যালকেন, জৈব যৌগের অ্যালকেন। আর এটা হচ্ছে মোটামুটি গ্যাস বলা যায়, হাইড্রোজেন গ্যাস বলতে পারি। অ্যানোডে কি তৈরি হয়েছে, অ্যালকেন তৈরি হয়েছে, এটা বলা যায়। ইলেকট্রনের তড়িৎ পরিবাহী কোনটি?
ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কপার। যেগুলো ধাতু ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী যেগুলো ধরো আমরা যে বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি তার সেগুলো। আর এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী। সোডিয়াম ক্লোরাইড FeSO তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রন তড়িৎ পরিবাহী হলো ধাতু সমূহ। নিষ্ক্রিয় ইলেকট্রোডে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়? আমরা অলরেডি জেনে গেছি ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস। ওকে, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে তৈরি হয় কি ক্লোরিন গ্যাস। আর এমনি সোডিয়াম হাইড্রোক্সাইড অলরেডি আমরা এক্সপ্লেন করে ফেলেছি। মৃদু তড়িৎ বিশ্লেষণ কোনটি? HF। মৃদু তড়িৎ বিশ্লেষণ কোনটি? HF। কি কারণে তীব্র তড়িৎ বিশ্লেষণ দ্রবণে তুল্য তড়িৎ প্রবাহ ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে বাড়তে থাকে একটি স্থির মানে পৌঁছায় আয়নের সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য। তীব্র তড়িৎ বিশ্লেষণে তুল্য তড়িৎ প্রবাহের ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে বাড়তে থাকে স্থির মানে পৌঁছায় আয়নের সংখ্যা বৃদ্ধি করা। তীব্র তড়িৎ বিশ্লেষণ কি হয়? আয়নের মানটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেজন্য একটি স্থির মানে পৌঁছায়। নিচের কোনটির উপর তড়িৎ বিশ্লেষণ দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না? পরিবাহিতা নির্ভর করে। আয়নটা কত স্পিডে যাচ্ছে এটার উপর নির্ভর করে না, আয়নের সংখ্যা, তাপমাত্রা, চাপ এগুলোর উপর নির্ভর করে। বিশ্লেষণ তড়িৎ পরিবাহিতা কিসের কিসের উপর নির্ভর করে? আয়নের সংখ্যার উপর, তাপমাত্রার উপর, চাপের উপর নির্ভর করে, গতি গতিবেগের উপর নির্ভর করে। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 46 গ্রাম সোডিয়াম নিষ্কাশনে কত ফ্যারাডে বিদ্যুৎ নেই? 2 ফ্যারাড অবভিয়াসলি, 2 ফ্যারাড। কারণ দেখো আমরা কি জানি কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে সেটা জিজ্ঞেস করছে। আমরা W ইকুয়ালস টু M বাই E ইন্টু F এটা আমরা বের করি, ঠিক আছে? তাই আমাদের W কত দিচ্ছে? 46 গ্রাম। M কত? 23। E কত? 1 ইন্টু F। তাই আমাদের F এর মান বের করতে হবে। তাহলে ভাগ করলে কত হয়? 2 ফ্যারাডে। অথবা 23 গ্রামের জন্য লাগে ফ্যারাডে, 46 গ্রামের জন্য 2 ফ্যারাডে, সেটা আমরা মুখে বলতে পারি। আচ্ছা, এখানে একটা জিজ্ঞেস করছো, দেখো জিঙ্ক 2+ এর বিভব হচ্ছে এটা, এর সাথে নিচের কোনটি ক্যাথোডে যাবে? তো আমরা এখান থেকে হিসাব করতেও পারি, আবার মুখস্থ করা থেকেও হিসাব করতে পারি। কিভাবে? যারা বেশি সক্রিয় সেটা আমরা দেখবো। সক্রিয়তা সিরিজে যারা বেশি সক্রিয় তারা কি করে? ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন আগে ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ কোথায় হয়? ইলেকট্রন আগে ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ কোথায় হয়? অ্যানোডে হয় না? যারা বেশি সক্রিয় তারা ইলেকট্রন ত্যাগ করে আগে। ইলেকট্রন ত্যাগ কোথায় হয়? ইলেকট্রন ত্যাগ হয় হচ্ছে অ্যানোডে। তার মানে এটা বোঝাচ্ছে যারা যত উপরে আছে তারা কোথায় যাবে? অ্যানোডে যাবে। যারা উপরে আছে তারা কোথায় যাবে? অ্যানোডে যাবে। আর যারা নিচে আছে তারা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ঠিক আছে, যারা উপরে আছে তারা যাবে অ্যানোডে, যারা নিচে আছে তারা যাবে ক্যাথোডে। সিম্পল কথা, আমরা জানি সেটা সক্রিয়তা সিরিজে। দেখো মুখস্থ করা যা বলতেছে, জিজ্ঞেস করছে নিচের কার সাথে ওকে যদি আমি পেয়ার করাইতে চাই, ও যাবে ক্যাথোডে। দেখি আমরা যখন কোবাল্টের সাথে পেয়ার করাবো, তখন আমরা কি জানি কোবাল্ট হচ্ছে কোথায় আছে? জিঙ্কের উপর আছে না নিচে আছে? কোবাল্ট এখানে তো কোবাল্ট এরিয়াও নাই। আচ্ছা হোয়াট এভার, কোবাল্ট এরিয়া নাই, মানটা নাই। এখানে দেখো বাকিগুলো দেখাই, কোবাল্ট বাদ দিলাম আপাতত, বাকিগুলো দেখাই। ম্যাগনেসিয়ামের সাথে জিঙ্ক, ক্যালসিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের সাথে। কে না কে ম্যাগাইভার? কে না কে ম্যাগাইভার হলো। না না, এখানে কোশ্চেন এটা না, কোশ্চেন বলছে এটা সে জিঙ্কের সাথে নিচের কোনটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে? ওকে অ্যানোড হিসেবে রাখতে হবে এবং নিচের গুলোকে কি হিসেবে ব্যবহার করতে হবে? নিচের কোনটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। ওকে ও অ্যানোড থাকবে। প্রশ্নটা একটু বুঝো ভালো করে। এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে? তাহলে নিচের কোনটিকে তুমি ক্যাথোড হিসেবে চুজ করতে পারবা, জিজ্ঞেস করছে সেটা। ও অ্যানোড থাকবে, বাকিটা ক্যাথোড থাকবে। নিচের কোনটাকে ক্যাথোড রূপে নেওয়া যাবে? তো আমি যখন ম্যাগনেসিয়ামকে নিতে চাচ্ছি, দেখি
ম্যাগনেসিয়াম কিন্তু উপরে, কে না কে ম্যাগে বেরালো যেন ফিরে, ম্যাগনেসিয়াম কিন্তু এটার উপরে। তো আমরা কি জানি, যারা উপরে থাকে তারা কি কি হিসেবে বসে, জেনারেলি অ্যানোড হিসেবে বসে, আর যারা নিচে থাকে তারা ক্যাথোড হিসেবে বসে। তাহলে তুমি কি ম্যাগনেসিয়ামের, জিঙ্কের সাথে ম্যাগনেসিয়াম কি ক্যাথোড হিসেবে নিতে পারবা? পারবে না, কারণ হচ্ছে তোমার সিরিজটা উল্টো বলতেছে। সিরিজ বলতেছে কি, ম্যাগনেসিয়ামকে অ্যানোডে রাখা উচিত আর জিঙ্ককে ক্যাথোডে রাখা উচিত। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম পসিবল, ম্যাগনেসিয়ামকে ক্যাথোড হিসেবে রাখা পসিবল। তারপর আবার দেখতেছি কার সাথে কার, ক্যালসিয়ামকে রাখার চেষ্টা করি। ক্যালসিয়াম তো, ক্যালসিয়াম তো উপরে থাকে, কে না কে ম্যাগে বেরোলো যেন ফিরে, জিঙ্ক হচ্ছে নিচে। তাহলে আমরা কি জানি, যারা উপরে থাকে তারা সক্রিয় বেশি, তারা সক্রিয় বেশি মানে তারা কোথায় যাবে, অ্যানোডে যাবে। তারা কোথায় যাবে, অ্যানোডে যাবে। তো কাহিনী হচ্ছে ওইখানে, এটা হচ্ছে কোথায় যাবে, অ্যানোডে যাবে। আর ও যাবে কোথায়, নিচে থাকলে ক্যাথোডে যাবে। তো এটাও তো হচ্ছে না, আমার তো কথা ছিল ক্যালসিয়ামকে ক্যাথোডে রাখার কথা, তাহলে এটাও পসিবল না। অ্যালুমিনিয়াম, কে না কে ম্যাগবে এবার এলো, অ্যালুমিনিয়াম যেন ফিরে। তো অ্যালুমিনিয়াম তো জিঙ্কের উপরে, যেহেতু জিঙ্কের উপর আছে তাহলে ওকে অ্যানোডে রাখতে হবে, আর জিঙ্ককে ক্যাথোডে রাখতে হবে, তাহলে এই কম্বিনেশনও হচ্ছে না। তো আমার আলটিমেটলি আমি বলতে পারতেছি এই তিনোটাকে আমরা ক্যাথোড হিসেবে চুজ করতে পারতেছি না। তো কোবাল্টটা আমরা আসলে জানি না, কোবাল্ট আমরা আসলে কি জানি না, কোবাল্ট কোথায় আছে, উপরে আছে না নিচে আছে, কোবাল্টের নামই নেই। তাহলে এই তিনটা যেহেতু অ্যান্সার হচ্ছে না, আলটিমেট অ্যান্সার কি হবে, এ হবে। অ্যান্সার কি হবে, এ হবে। ওকে, আচ্ছা, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস মুখস্থ করা থেকে তুমি বলতে পারো। এখন আরেকটা প্রসেস, একটা প্রসেস একটু পরে দেখাচ্ছে কিভাবে করতে হবে। এক ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা হতে কপার সাবস্টেন্সের কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? 2 ফ্যারাড হবে। যত চার্জ তত ফ্যারাডে, যত চার্জ তত ফ্যারাডে, 1 মোলের জন্য যত চার্জ তত ফ্যারাডে। নিম্নের ধাতুগুলোর মধ্যে কোনটিকে সিলভার নাইট্রেট দ্রবণে ডুবালে পৃষ্ঠতলে সিলভার জমা হবে না? সিলভার নাইট্রেট দ্রবণে ডুবালে পৃষ্ঠতলে সিলভার কি হবে না, জমা হবে না। কথা, এই একমাত্র ধাতুর সক্রিয়তা সিরিজ দিয়ে তুমি অনেক কিছু সলভ করে ফেলতে পারো এই চ্যাপ্টারে। সক্রিয়তা সিরিজ জানলেই হবে। দেখো এখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝবে। কোন ধাতুকে জলীয় দ্রবণে হচ্ছে ডুবাইলে সক্রিয়তা সিলভার তার উপর জমা হবে না? ধরো আমি হচ্ছে প্রথমে কপারকে ডুবাবো, এখানে একটা দ্রবণ আছে, এখানে কি আছে, দ্রবণ আছে, সেই দ্রবণটা হচ্ছে সিলভার নাইট্রেট এর দ্রবণ। সেখানে প্রথমে কাকে ডুবাবো, কপারকে ডুবাবো। কপারকে ডুবাইলে কপার আর সিলভারের মধ্যে কি হবে, কপার উপরে আছে সিলভার নিচে আছে, কপার উপরে আছে দেখো, এই যে সিলভার নিচে আছে, এই যে সক্রিয়তা সিরিজ করি, এই যে কপার উপরে আছে সিলভার, সিলভার নিচে আছে। তো কপার যদি উপরে থাকে, কপার কি হবে, জারণ হবে, আর সিলভারের কি হবে, বিজারণ হবে। কপার হবে অ্যানোড, আর সিলভার হবে ক্যাথোড, আর কপারের হবে জারণ, জারণ মানে হবে ক্ষয়, আর অ্যানোডের হবে, এটার হবে মানে বাড়বে। আচ্ছা, কপার যদি ক্ষয় হয় তাহলে কপারের কি, কপারের উপর জিঙ্ক পড়বে না তো, কপারের উপর তো সিলভার পড়বে না, কপার তো নিজেই ক্ষয় হয়ে যাচ্ছে, কপার তো নিজেই ভেঙে যাচ্ছে, কপারের উপর পদ। এখানে জিজ্ঞেস করছে পৃষ্ঠতলে সিলভার জমা হবে না, মানে সিলভার জমা হওয়ার কথা বলতেছে। হ্যাঁ, তাহলে এখন দেখো, কপার কাজ করবে অ্যানোড হিসেবে, কপার কাজ করবে কি, অ্যানোড হিসেবে, আর ইয়া কাজ করবে, সিলভার কাজ করবে কি হিসেবে, ক্যাথোড হিসেবে। দেখো সিলভার হচ্ছে বেড়ে যাবে, অবভিয়াসলি কি হবে, সিলভারের পরিমাণ, ক্যাথোড মানে হচ্ছে বাড়া, এটা হচ্ছে জারণ ক্ষয় হওয়া। তখন ও বেড়ে যাওয়া মানে কি, ওর প্রলেপ পড়া। সিলভার বেড়ে যাওয়া মানে কি, সিলভার বেড়ে যাওয়া মানে হচ্ছে সিলভারের প্রলেপ পড়বে। সিলভার, সিলভার এর মধ্যে কি আছে, সিলভার আয়ন আছে, সিলভার আয়নটা থেকে সিলভার ধাতুতে পরিণত হয়ে যাবে, সিলভার বেড়ে যাবে, সিলভার আয়নটা কি হয়ে যাবে, সিলভার ধাতুতে পরিণত হবে, সিলভার বেড়ে যাবে। তার মানে কপারের উপর কার প্রলেপ পড়ে যাবে, সিলভারের প্রলেপ পড়ে যাবে। তাহলে হ্যাঁ, কপার প্রলেপ পড়বে। ঠিক সেম ভাবে আমরা আয়রনের কথা বলতে পারি, জিঙ্কের কথা বলতে পারি। আয়রন উপরে থাকে, জিঙ্ক তারপরে নিচে হচ্ছে সিলভার। তো আয়রন উপরে থাকলে আয়রন অ্যানোড হিসেবে থাকবে, আর সিলভার ক্যাথোড হিসেবে থাকবে। সিলভার ক্যাথোড হিসেবে থাকবে মানে সিলভার জমা হবে। তাহলে হ্যাঁ, জমা হবে, অবশ্যই জমা হবে সিলভার, ক্যাথোড যেভাবে থাকবে সেগুলো জমা হবে।
আর জিঙ্কের ক্ষেত্রেও ঠিক সেম। প্লাটিনামের ক্ষেত্রে যখন চিন্তা করো, সিলভার উপরে প্লাটিনাম নিচে, তখন সিলভার থাকবে অ্যানোড, অ্যানোড, আর প্লাটিনাম থাকবে ক্যাথোড। জমা হবে কি? প্লাটিনাম। প্লাটিনাম এনে জমা হবে, কপার তো জমা হবে না, সিলভার তো জমা হবে না। সিলভার যেহেতু জমা হচ্ছে না, আমার তো এটাই চাইছে, কে জমা হবে? সিলভার জমা হবে। সিম্পল অ্যান্সার হচ্ছে এটা। সক্রিয়ত সিরিজে তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারছো। ওকে, তার মানে যাকে তুমি ক্যাথোডে রাখতেছো সে জমা হচ্ছে, যাকে অ্যানোডে রাখতেছো সে ক্ষয় হচ্ছে। আমরা তিনটা কেসে দেখতেছি, কপারের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে আমাকে অবশ্যই সিলভারকে ক্যাথোডে রাখতে হয়েছে। তো সিলভার ক্যাথোডে রাখতে হলে সিলভার হচ্ছে কি? জমা হবে। তো যেটা জমা হয় সেটা তো জানতে চাই না, যেটা জমা হয় না সেটা জানতে চাই। আমার answer হচ্ছে platinum। নিচের কোনটি ইলেকট্রোলাইট তড়িৎ পরিবাহী? ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষক তড়িৎ পরিবাহী, সোডিয়াম ক্লোরাইডের জন্য। এখানে বলছে কি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কি করবে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়? আমরা কি জানি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি কি থাকে? সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোক্সিল। এই হচ্ছে চারটা আয়ন থাকবে। ঠিক আছে, এখানে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আর জলীয় দ্রবণে শেষ হয়েছে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ করলে এখানে ক্যাথোডে যাই, ক্যাথোডে যেহেতু যারা ফিচার, ফিচার মানে ইলেকট্রন, তখন কে কে ইলেকট্রন ব্যবহার করবে বেশি, ও আরো ইলেকট্রন ব্যবহার করবে, যেহেতু দুঃখের থেকে তোমার হচ্ছে ও হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিলে, ওদের কাছে ইলেকট্রন হচ্ছে বেশি আছে, তারপর সোডিয়াম প্লাস আর হচ্ছে এই দুজন যাওয়ার পরে ক্যাথোডে, সিএল মাইনাস আর হচ্ছে OH মাইনাস, এই দুজন যাওয়ার পর হচ্ছে অ্যানোডে। সো এখন কে যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, জিনিসটা চিন্তা করতে হবে। তো আমরা জানি শক্তিতে যে করে থাকে সে সবচেয়ে বেশি সক্রিয়, আর যে বেশি সক্রিয় সে যায় অ্যানোডে, যে বেশি সক্রিয় সে যায় অ্যানোডে। সক্রিয়তা সিরিজে যে বেশি সক্রিয় সে যায় কোথায়? সে যায় অ্যানোডে। ওকে, এখান থেকে দেখতে দেখা যায় যে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে, আচ্ছা, যে বেশি সক্রিয় সে যদি অ্যানোডে যায়, তাহলে যে কম সক্রিয় সে কোথায় যাবে? ক্যাথোডে যাবে নিশ্চয়ই। সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে দেখতেছি কি, আবার কি কোথায় যাওয়া নিয়ে কাজ করতে হবে? ক্যাথোডে যাওয়া নিয়ে। তখন ফাইট করতে হবে যে কম সক্রিয়, কে কম সক্রিয়। সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে দেখতেছি সোডিয়াম উপরে আছে, কিন্তু সক্রিয়তার সাথে হাইড্রোজেন অনেক নিচে আছে। সোডিয়াম বেশি সক্রিয় আর হাইড্রোজেন হচ্ছে কম সক্রিয়। আমরা কি জানি যারা হচ্ছে কম সক্রিয় তারা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তাহলে ওখান থেকে ক্যাথোডে কে যাবে? হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ওকে, তো এখানে অ্যানোডের বেলায় কে যাবে? যে বেশি সক্রিয় সে যাবে অ্যানোডে। আর অধাতুর সক্রিয়তা সিরিজ আমরা দেখছি উপর থেকে নিচে হচ্ছে সক্রিয়তা ক্রমভাবে থাকে। এখানে হাইড্রোক্সিল হচ্ছে বেশি সক্রিয় আর ক্লোরিন হচ্ছে কম সক্রিয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যারা বেশি সক্রিয় তারা কোথায় যায়? অ্যানোডে। কিন্তু কি বলছিলাম, জলীয় দ্রবণ হলে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হলে কিন্তু ছোট্ট একটা প্যারা হয়, ছোট্ট একটা প্যারা হয়। প্যারা হয় কিন্তু ক্লোরিন থাকলে একটু ঝামেলা। এখানে হাইড্রোক্সিল গিয়ে হাইড্রোক্সিলের বদলে খেলে ক্লোরিন যায়, এর কারণ কি? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে এই কারণে হাইড্রোক্সিলের বদলে খেলে ক্লোরাইড যায়। শুধুমাত্র কখন হয়? শুধুমাত্র ক্লোরাইড আয়ন থাকলে হয়। শুধুমাত্র কখন হয়? শুধুমাত্র ক্লোরাইড আয়নের বেলা এই ঘটনা ঘটে। তার মানে ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, যে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের যৌগের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করে কি করতে হবে? ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন, আর অ্যানোডে তৈরি হয়, ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস। এটা সি নাম্বার আছে। অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস। এটা 6 আছে। ওকে, আচ্ছা, তারপর সোডিয়াম ক্লোরাইড পানিতে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড পানিতে ডুবালে NaCl+H2O।
Na প্লাস একর সলিউশন প্লাস Cl মাইনাস একর সলিউশন। এটা তো লেখা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে Na প্লাসের একর সলিউশন আর Cl মাইনাসের একর সলিউশন। তড়িৎ প্রলেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া কি বলে? কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। তড়িৎ প্রলেপন পদ্ধতিতে লোহার উপর জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম প্রলেপ দেওয়া হয়। এই জিঙ্কের প্রলেপ দেওয়াকে স্পেশালি কি বলে? গ্যালভানাইজেশন। এটা কিভাবে? ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলা হয়। প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনের মাধ্যমে লোহার মানে আয়রন, আয়রনের উপর কার প্রয়োগ করা হয়? জিঙ্কের প্রয়োগ করা হয়। এই প্রসেসটাকে কি বলা হয়? গ্যালভানাইজ করা হয়। ম্যাগনেসিয়াম উপর প্রয়োগ হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ নয়। This level of দুর্বল হচ্ছে দুর্বল বিশ্লেষণ। Cl দুর্বল, শুধু বৈদ্যুতিক বিশ্লেষণ, শুধু মূল্যবান হচ্ছে CaCl2 হচ্ছে আয়নিক, হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ আয়নিক যৌগ। CCl4 একটা হচ্ছে সমান্তরাল যৌগ, সমান্তরাল যৌগ যেটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষণ হয়। CCl4 এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হয়। CH4, হ্যাঁ, এগুলো হচ্ছে সিমেট্রি, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হয়। বেনজিন এগুলো তড়িৎ বিশ্লেষণ হয়। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগে? 1 মোল, তাহলে একটি হাইড্রোজেন প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। তাহলে দুইটি ইলেকট্রন গ্রহণ করে একটি হাইড্রোজেন গ্যাস তৈরি করে। একটি হাইড্রোজেন গ্যাস তৈরি কয়টি ইলেকট্রন আছে? 2 মোল, 2টি ইলেকট্রন আছে। যত মোল ইলেকট্রন তত মোল বিদ্যুৎ। ফ্যারাডে। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষণ? পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষারের তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে বেশি। আর হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে একটি কি দুর্বল তড়িৎ বিশ্লেষণ। চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ করা বললে চলে। এটা হচ্ছে অ্যালকোহল, মিথানল, ইথানল তড়িৎ বিশ্লেষণ করা বললে চলে। ইলেকট্রনের চার্জ প্রভেদের মধ্যে এক পরিমাণ ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল অফ ইলেকট্রন। 1 মোল অফ ইলেকট্রনের চার্জ হচ্ছে 9652002। আচ্ছা, একটি ধাতব পরিবহনের বৈশিষ্ট্য কি? ধাতব পরিবহনের ক্ষেত্রে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটে? ধাতব পরিবহনের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন, ধাতব পরিবহনের মধ্যে যে এক্সট্রা ইলেকট্রন বলে ইলেকট্রন উপর রয়ে গেলে এখানে কি হয় না কোনো ইয়ার পরিবহন রাসায়নিক বিক্রিয়া আসলে ঘটে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের থেকে আসছে সোডিয়াম ক্লোরাইডের কিন্তু লঘু দ্রবণ। লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা এতক্ষণ পিছনে ছিল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এবং হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ। এই জায়গায় আমি চেষ্টা একটু ভালো করে দিয়ে চেষ্টা করবো। সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পুরো জিনিসটা একসাথে এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখেছিলাম কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছিলাম সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ 4টা থাকে: সোডিয়াম প্লাস, H প্লাস, সি মাইনাস, OH মাইনাস। এগুলোর মধ্যে যে ক্যাথোডে যাবে এরা এরা যাবে অ্যানোডে। এগুলোর মধ্যে ক্যাথোড অ্যানোডে কারা যায়? যারা বেশি সক্রিয় তারা। তো সোডিয়াম যেহেতু বেশি সক্রিয় সেগুলো হচ্ছে অ্যানোডে যাওয়ার পরে, বাট এখানে আমরা চিন্তা করতেছি ক্যাথোডে যাবে। ক্যাথোডে কারা যাবে? যে কম সক্রিয় সেখানে এখান থেকে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন ক্যাথোডে গিয়ে কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর এখান থেকে হাইড্রোক্সি বেশি সক্রিয়, তাহলে অ্যানোডে যাওয়ার কথা বলতেছি আমরা। হাইড্রোক্সিল যাওয়ার কথা, বাট ঘনমাত্রা বেশি হওয়ার কারণে হাইড্রোক্সিল লাগে ক্লোরিন। ক্লোরিন গ্রুপ তৈরি করে ক্লোরিন গ্যাস তৈরি করে। ঠিক? কিন্তু যখন ঘটনাটা সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের বেলায়, লঘু জলীয় দ্রবণ,
এরপর আসবে সোডিয়াম ক্লোরাইড লঘু জলীয় দ্রবণ। লঘু জলীয় দ্রবণ, লঘু মানে হচ্ছে পাতলা, লঘু মানে কি পাতলা জলীয় দ্রবণের কথা যখন আমরা চিন্তা করবো তখন হচ্ছে আহ ক্লোরাইডের ঘনমাত্রা বেশি থাকবে না, কম থাকবে। বলতে গেলে ক্লোরাইডের ঘনমাত্রা কি থাকবে, বেশি থাকবে না, মোটামুটি কম থাকবে বললে চলবে। ক্লোরাইডের ঘনমাত্রা কম, তাহলে আমাদের তখন জলীয় দ্রবণ যেহেতু আছে তাহলে সোডিয়ামটা আছে, ক্লোরাইড মাইনাস সরি হাইড্রোজেন প্লাস, তারপর হচ্ছে সিএল মাইনাস ওএইচ মাইনাস। এখানে দেখতেছি এটা হচ্ছে ক্যাথোডে, এটা হচ্ছে অ্যানোডে যাবে। তো সেম, ক্যাথোডে যাওয়ার ক্ষেত্রে তো কোনো প্যারা নাই, যে বেশি কম সক্রিয় সেই যাইতেছে। হাইড্রোজেন কম সক্রিয় বলে হাইড্রোজেনে যাবে, হাইড্রোজেন গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ক্যাথোডে, ক্যাথোডে কারা যায়, ক্যাথোডে যারা কম সক্রিয়, আর অ্যানোডে যারা যায় যারা বেশি সক্রিয়। এখানে দেখতেছে হাইড্রোক্সিলের মানে বেশি সক্রিয়। এখানে ক্লোরিন, হাইড্রোক্সিল আগে ক্লোরিন কম ছিল কারণ ক্লোরিনের ঘনত্ব বেশি ছিল, বাট এখানে তো লঘু কথার বলি। লঘু লঘু মানে পাতলা, তো পাতলা মানে কি ক্লোরিনের ঘনত্ব কি বেশি আছে, না, এখানে কোনো কোনো ঘনমাত্রা বেশি ঘনমাত্রা নেই, বেশি ঘনমাত্রা নেই, এটা পাতলা। পাতলা না থাকলে এটা হচ্ছে ক্লোরিন যাবে না, এখানে কে যাবে, যে সিকোয়েন্স অনুযায়ী যাবে। সিকোয়েন্স অনুযায়ী কে যাওয়ার কথা, আমি যেহেতু হাইড্রোক্সিল সক্রিয়তা বেশি, হাইড্রোক্সিল, হাইড্রোক্সিলের বিক্রিয়া কোনটা হয়, 4OH মাইনাস, এখান থেকে 4টা ইলেকট্রন ত্যাগ করবে, লিখিত ধরে 2H2O প্লাস হচ্ছে প্রোটো অক্সিজেন গ্যাস তৈরি করবে। হাইড্রোক্সিল গ্যাস কি তৈরি করবে, হাইড্রোক্সিল গ্যাস অক্সিজেন গ্যাস তৈরি করবে, হাইড্রোক্সিল গ্যাস কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে। তাহলে শুধুমাত্র জলীয় দ্রবণ হইলে হাইড্রোজেন যাবে ক্যাথোডে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, আর হাইড্রোক্সিল যাওয়ার কথা থাকলে হাইড্রোক্সিল না গিয়ে ক্লোরিন যাবে, ক্লোরিনের ঘনত্ব বেশি থাকার কারণে। লঘু কথাটা বললে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, তখন হচ্ছে সোডিয়াম, হাইড্রোজেন অবশ্যই যাবে যেহেতু হাইড্রোজেন খুব কম সক্রিয়, এদিকে হাইড্রোজেন তৈরি করবে, এবার এদিকে ক্লোরিনের ঘনমাত্রা বেশি না, তাহলে প্যারা না, যেহেতু হাইড্রোক্সিল বেশি সক্রিয়, হাইড্রোক্সিল যাবে, হাইড্রোক্সিল দিয়ে কি তৈরি করবে, অক্সিজেন গ্যাস তৈরি করবে। একটা কেস আছে, একটা কেস হলো শুধু হলো গলিত, গলিত সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইড কি বলে না, জলীয় দ্রবণ বলে না, জলীয় দ্রবণ বলে না, জলীয় দ্রবণ বলে পানি থাকে প্লাস ওএইচ মাইনাস থাকে। কিন্তু এখন কি বলেছে, এখন বলেছে হচ্ছে গলিত, গলিত মানে হচ্ছে সোডিয়াম প্লাস আর জাস্ট ক্লোরাইড মাইনাস, মানে পানির পরিমাণ সিম্পল। সোডিয়াম প্লাস থাকে, এটা যাবে ক্যাথোডে, এটা যাবে আমাদের, তো কেউ নাই, অক্সিডেশন করার তো কেউ নাই, সোডিয়াম প্লাস যাবে ক্যাথোডে আর ক্লোরাইড মাইনাস যাবে অ্যানোডে। আমরা আলটিমেটলি ক্যাথোডে গিয়ে কি তৈরি করবো, সোডিয়াম প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, আর ক্লোরিন তো ক্যাথোডে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি, অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে। তো গলিত অবস্থায় কি তৈরি করে, সোডিয়াম প্লাস আর সোডিয়াম ধাতু ক্লোরাইড গ্যাস তৈরি করে। এটা হচ্ছে এই জায়গায় বলছে লঘু জলীয় দ্রবণ উত্তপ্ত করলে ক্যাথোডে কি তৈরি, ক্যাথোডে অবশ্যই হাইড্রোজেন গ্যাস তৈরি হবে সবসময়, আর অ্যানোডে কি তৈরি হবে, ক্লোরিন গ্যাস সব জায়গায় কি তৈরি হবে, অক্সিজেন গ্যাস। ওকে, নিচে কোন লবণের জলীয় দ্রবণ তৈরি করতে সবচেয়ে বেশি, কোন লবণের জলীয় দ্রবণ তৈরি করতে সবচেয়ে বেশি, দেখো সিলভার, 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 সেম কাটাকাটি দিলাম, ডিপেন্ড করে কিসের উপর, ওই যে এর নীতি অনুসারে এর ঋণাত্মক হয়ে উপর, চার্জও একই, -1 -1 -1, আকারের উপর ডিপেন্ড করবে। ঋণাত্মক আয়নের আমরা কি জানি, ঋণাত্মক আয়নের আকার যত বড় তত বেশি সংশ্লেষণ বেশি, ওর সংশ্লেষ চরিত্রে বেশি, আইডিয়ান আকার সবচেয়ে বড়, ও হচ্ছে সংশ্লেষ, ও হচ্ছে কি বলছে পরিবাহিত, তড়িৎ পরিবহন ক্ষমতা তার বৈশিষ্ট্য, নিশ্চয়ই আয়নিক যৌগের বৈশিষ্ট্য, ও সবচাইতে বেশি যেহেতু আয়নিক তাহলে ও হচ্ছে বেশি বিদ্যুৎ পরিবহন করবে। হ্যাঁ? কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরবে না? লোহার চাইতে কম সক্রিয় কে, লেড, লেডের প্রলেপ দিলে লোহার মধ্যে মরিচা ধরবে। আমাদের সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত করা হয় সিলিকন আর জার্মানিয়াম, সিলিকন জার্মানিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহার করা হয়।
এটি তড়িৎ অবিশ্লেষ্য H2O বিশুদ্ধ NaCl plus H2O এই বিক্রিয়ার উৎপাদক কোনটি? NaCl H2O। এটা আসলে NaCl H2O এটার কোনো বিক্রিয়া হয় না, এটা হচ্ছে সোডিয়াম প্লাস এর উপর সলিউশন হয় প্লাস ক্লোরাইড মাইনাস এর উপর সলিউশন হয়, অথবা এটাই হয়তো কোনোটাই দেয় না। প্রোডাক্টটা যেমন পানি দ্বারা দ্রবীভূত করলে তো কোনো বিক্রিয়া হয় না আসলে। এটা জলীয় দ্রবণ সৃষ্টি হয়, এখানে কনফিউজ করার চেষ্টা করছে আর কি। এটি তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ করে না। HF এটা হচ্ছে দুর্বল, H2S এবং সবল সিস্টেম মানে সবল তড়িৎ বিশ্লেষণ, দুর্বল তড়িৎ বিশ্লেষণ। আর এটা হচ্ছে ইথানল, অ্যালকোহল থেকে উৎপন্ন হয়। এক নম্বর তড়িৎ প্রবাহ চালনা করলে যে পরিমাণ পদার্থ তড়িৎ থেকে সঞ্চিত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুলনা। এই সমস্ত নিয়মের সংখ্যা এক নম্বর তড়িৎ প্রবাহ চালনা করলে যে তড়িৎ প্রবাহ যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য, তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। ঠিক আছে? খাদ্য লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি। খাদ্য লবণ অনেক সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ অনেক সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে হচ্ছে অ্যানোডে কি তৈরি হয়? খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, জাস্ট সিম্পল যে সিম্পল যেখানে ক্লোরিনের ঘনত্বটা ম্যাটার করে, মানে ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস, সেটা হয় না। তো অ্যানোডে তৈরি হয় কি ক্লোরিন গ্যাস, সোডিয়াম ক্লোরাইড তৈরি বিশ্লেষণ আর কি। তারপর হচ্ছে অবিশ্লেষ্য যৌগ ছিল C12, H22, O11। আর লবণ তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড, মানে মোল্টেন মানে কি গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে শক্তিশালী। এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে শক্তিশালী। এটা হচ্ছে মিডিয়াম। আর সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। গলিত সোডিয়াম ক্লোরাইড আসে, এগুলো সোডিয়াম ক্লোরাইড কি ধরনের সোডিয়াম আর হচ্ছে ক্লোরাইড মিশে। এখানে পানির কোনো ইয়ে থাকে না, হাইড্রোজেন OH মাইনাস থাকে না। সো ক্যাথোডে সোডিয়াম দিয়ে সোডিয়াম ধাতু তৈরি করে, আর ক্লোরিন দিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে। ক্যাথোডে কি তৈরি হয় সোডিয়াম, আর এটা কি তৈরি হয় অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়। এর করতে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, HCl গ্রুপ সবল অ্যাসিড, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল অ্যাসিড সবল তড়িৎ বিশ্লেষ্য। HNO2 দুর্বল অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। NO2CO2 NO2CO2 হচ্ছে সবল অ্যাসিড লবণ, তাই হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে, এটা হচ্ছে HNO2 দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। HNO2 সবল তড়িৎ বিশ্লেষ্য। H2CO3 দুর্বল অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। HCl দুর্বল, HCl আছে দুর্বল অ্যাসিডের যে লবণ, দুর্বল অ্যাসিডের লবণটা হচ্ছে সবল লবণ। আমরা বাগান দোকানে শিখেছিলাম দুর্বল অ্যাসিড হলে কনজুগেট লবণটা সবল হয়, তাহলে এটা হচ্ছে সবল লবণ, তার মানে সবল তড়িৎ বিশ্লেষ্য। হচ্ছে দুর্বল কাটানো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষণ বলতে সিএস মাইনাস এক মোল পরিমাণ MnO4 মাইনাসকে সম্পূর্ণরূপে বিবেচ্য করে MnO2 হচ্ছে পরিণত হতে যে পরিমাণ চার্জের প্রয়োজন। এই জিনিসটা এখন আমরা ওই যে ইয়াতে জানি, জারণ বিজারণ দেখছি না। MnO4 মাইনাস ক্ষারীয় মাধ্যমে দেখো কয়টা ইলেকট্রনের চার্জ চলতে পারে। ম্যাঙ্গানিজে ম্যাঙ্গানিজে কয়টা ইলেকট্রন চার্জ, এখানে ম্যাঙ্গানিজ অক্সিজেনের ইলেকট্রন চারটা অক্সিজেন, তাহলে নেক্সট অক্সিজেনের শুধু ধরো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে এক্স, তাহলে এক্স প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, কয়টা আছে চারটা আছে, ইকুয়ালস টু কত হাইড্রোজেনের টোটাল জারণ সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে তার চার সংখ্যার সমান, তাহলে ইকুয়ালস টু 1 -1। এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 8 ইকুয়ালস টু হচ্ছে -1, এক্স ইকুয়ালস টু হচ্ছে +7, এক্স ইকুয়াল টু +7, তার মানে এখানে বলতে পারতেছি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে +7। এখানে MnO2 তে ধরি, এখানে ধরি এটা জারণ সংখ্যা 1,
অক্সিজেন যেমন কত আমরা জানি -2 প্লাস -2 ইন্টু কয়টা আছে? দুইটা। উপস্থিত কত? এই যেখানে তো কোনো চাপ আছে, চাপ থাকবে 0, তার মানে y ইকুয়ালস হচ্ছে প্লাস 4 থেকে যারা সংখ্যা কত? প্লাস 4। আচ্ছা, এটার যারা সংখ্যা হচ্ছে প্লাস 7, এটার যারা সংখ্যা প্লাস 4, কয়টা ইলেকট্রন সংখ্যা করছে? 3। কয়টা ইলেকট্রন সংখ্যা করছে? এটাতে 3টে ইলেকট্রন গ্রহণ করা মানে কয় ফ্যারাডে বিদ্যুৎ? 3 ফ্যারাডে বিদ্যুৎ, 3 মোল ইলেকট্রন মানে কয় ফ্যারাডে বিদ্যুৎ? 3টা ফ্যারাডে বিদ্যুৎ। সেটা হচ্ছে স্ট্রেসোফোরের জন্য ব্যবহার করতে রূপ বিশ্লেষণ করে কোনটি পাওয়া যায়? স্ট্রেসোফোর, ঠিক আছে। এর স্ট্রেসোফোরে জ্বলিয়ে দেবো, তাহলে স্ট্রেসোফোর বলতে কি হচ্ছে? H প্লাস SO4 2 মাইনাস, আর জ্বলিয়ে দেবো বলতে জল, পানির মধ্যে H প্লাস আছে, ঠিক আছে, OH মাইনাস আছে, ঠিক আছে। তো H প্লাস ধাতু তো কোনো প্যারা নেই, ক্যাথোডের মধ্যে H প্লাস আছে, ক্যাথোডে H প্লাস যাবে, ক্যাথোডে গিয়ে শুরু করে বিজারণ করবে, বিজারণ করে কি বের করবে? হাইড্রোজেন গ্যাস শুরু করবে। ফার্স্টে SO4 মাইনাস আর হাইড্রোক্সিল মাইনাস, এই দুটো ঋণাত্মক আয়ন দুটো আছে, তো এই দুটোর মধ্যে কে অ্যানোডে যাবে? কে কোথায় যাবে? অ্যানোডে যাবে। আমরা একটু চিন্তা করে দেখি অ্যানোডে যাওয়ার ক্ষেত্রে কি কি তৈরি করবে। অ্যানোডে হচ্ছে জলে কারা অ্যানোডে যায়? কারা হচ্ছে বেশি সক্রিয়, যেমন সালফিউরিক অ্যাসিড থেকে বেশি হাইড্রোক্সিল সক্রিয় হচ্ছে কে যাবে? অ্যানোডে কে যাবে? হাইড্রোক্সিল যাবে। তাহলে হাইড্রোক্সিল গেলে কি তৈরি করে? 4OH মাইনাস থেকে 2টা H2 অক্সিজেন গ্যাস তৈরি করবে, অক্সিজেন গ্যাস তৈরি করবে। আলটিমেটলি তো আর এখানে কথা আছে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরাইড যায়, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফার যায় না কেন? শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, ক্লোরিন থাকলেই রেজাল্টটা হয়, আর বাকি ক্ষেত্রে কোনো রেজাল্ট হয় না। শুধুমাত্র জলীয় দ্রবণে ক্লোরিন থাকলে রেজাল্ট হয়, ক্লোরিনই যায় হাইড্রোক্সিলের আগে। এমনিতে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, যারা বেশি সক্রিয় তারাই তো অ্যানোডে যাওয়ার কথা। হ্যাঁ, এলো যেহেতু অ্যানোডে যায় তারা, যারা বেশি সক্রিয় তারা, যেহেতু সালফেটের থেকে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, সালফেটের থেকে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, সো হাইড্রোক্সিল কোথায় যাবে? অ্যানোডে যাবে। সিম্পল কথা। ক্লোরিনের ক্ষেত্রে হলে ভেজালটা নেই, ক্লোরিনের ক্ষেত্রে ভেজালটা নেই, অন্য কোনো ক্ষেত্রে ভেজাল নেই। তার মানে অ্যানোডে কি হয়? অক্সিজেন তৈরি হয়, আর ক্যাথোডে কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয়। এখানে বলছে অক্সিজেন ফর্ম এট ক্যাথোড, ভুল কথা। সালফার ফর্ম এট অ্যানোড, ভুল কথা। অ্যানোডের মধ্যে তৈরি হয় অক্সিজেন গ্যাস, হচ্ছে স্ট্রেসোফোর ইন্ট্রেস, স্ট্রেসোফোরটা বা কমে যায়, এটা আসলে ভুল কথা। ব্ল্যাঙ্ক সলিউশন, সলিউশন না, আমাদের সলিউশন কি বুঝতে পারছি আসলে? ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, সেখানে লেখা আছে, আর অ্যানোডে তৈরি হয় অক্সিজেন গ্যাস, সেখানে লেখা আছে। বুঝতে পারলে তো ইম্পর্টেন্ট, কারণ সে আসতে পারে। এটির কোনটি তড়িৎ বিশ্লেষ্য তীব্র? অবশ্যই গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে দুর্বল, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এটা দুর্বল, এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করতে যারা নিজের কোথায় ঘটে? জারণ বিক্রিয়া কোথায়? অ্যানোড, আমরা জানি। সিজিএস পদ্ধতিতে পরিবাহিতা এর একক কি? পরিবাহিতা একক হচ্ছে সিমেন্স, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, ঠিক আছে। এমনি এটা হচ্ছে এসআই, এসআই একক, এসআই একক হচ্ছে সিমেন্স। আর সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে 1/U1। পরিবাহিতা মানে কি? পরিবাহিতা হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়, পরিবাহিতা হচ্ছে এল, এল হচ্ছে 1/R, আর মানে হচ্ছে রোধ। পরিবাহিত রোধের বিপরীত আসে, পরিবাহিতা হচ্ছে এল, পরিবাহিতা হচ্ছে 1/R। হ্যাঁ, আর রোধের একক কি? ওহম, তাহলে 1/ওহম, 1/ওহম মানে ওহম ইনভার্স অফ, ওহম ইনভার্স অন লেখা যায়, এই যে ওহম ইনভার্স অন লেখা যায়, ওহম ইনভার্স অন উল্টা করে লিখলে কি লেখা যায়? এমএচও, এমএচও লেখা যায়, যেখানে লেখা আছে এমএচও লেখা যায়। ওহম ইনভার্স অনকে আমি পিছন থেকে লিখতে চাই, এমএচও। তাহলে পরিবাহিতার একক কি? ওহম ইনভার্স ওয়ান হয় যেহেতু, আর এমএচও হয়, তাহলে যে কোনো একটা এখানে একটা উদাহরণ অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর উদাহরণ সিলিকন, জার্মানি।
অপরিবাহী কাঁচ পরিবহন করে। ব্রাইন কি? ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ, জলীয় দ্রবণ আর কি। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে, ব্রাইন মানে কি? ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হয়? ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে তৈরি হয় হচ্ছে ক্লোরিনের ঝামেলা আছে কি? ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এখানে কোথাও লিখুন হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। তখন বাকি আছে কারা? বাকি সোডিয়াম বাকি ছিল, আর ঋণাত্মকের মধ্যে বাকি ছিল ওএইচ মাইনাস। এই দুইজন মিলে কি তৈরি করবে? NaOH তৈরি করবে। এই আনসার হচ্ছে এটা। ঠিক আছে, ওই যে এখানে লেখা আছে ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস, আর বাকি বাকি দুইজন বান্দা মিক্স হয়ে কি তৈরি হয়? NaOH। ওকে, তাহলে আমরা ওই যে জলীয় দ্রবণের তিনটা উদাহরণ দেখেছিলাম, তিনটা আলাদা স্টিকি লিঙ্ক নোট করতে হবে। দেওয়াটার মধ্যে যেটা শুধুমাত্র জলীয় দ্রবণ ভাবে থাকে ওই জিনিসটাকে আমরা প্রায়নও বলতে পারি। সেরকম একটা কি প্রায়নও বলতে পারি। কোনটি সুপরিবাহী নয়? হ্যাঁ, কোনটি সুপরিবাহী নয়? কার্বন সুপরিবাহী নয়। ধাতুগুলো সুপরিবাহী, সবগুলো ধাতু। এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়? এই জারণ বিক্রিয়ায় পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। দেখো, এখানে আসলে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে জিনিসটা আসলে দেখতে হবে। কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে জিনিসটা আসলে আমাকে দেখতে হবে। দেখুন কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, লাইক হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অক্সিজেন গ্যাস H2, H এখানে হচ্ছে 0, এখানে যার সংখ্যা হচ্ছে +1 × 2 -2। ঠিক আছে, মানে আমার এখানে একটা হাইড্রোজেন থেকে একটা H+ তৈরি হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করে। দুইটা হাইড্রোজেন থেকে দুইটা H+ ত্যাগ করে দুইটা H+ তৈরি হয়েছে, দুইটা 2H+ হয়েছে। 1 কয়টা ইলেকট্রন মনে হয়েছে? দুইটা। তার মানে 2 ফ্যারাড। যত ইলেকট্রন আদান প্রদান হয় তত ফ্যারাড হলো 2 ফ্যারাড। 2 ইন্টু ফ্যারাডের একক কত? 96500 কুলম্ব। এটাকে যদি বলতো 0 0 5 ধরনের বসে 0 হাতে 5 30 হাতে 31 হাতে 18 18 19 33 হবে 73 1 3 0 ক্যালকুলেশন করে যাবে। প্লাস 10 10 এক 6 2 12 12 আর 1 13 হবে 13 3 হাতে 18 18 19 19300 ক্যালকুলেশন। এক ফ্যারাডে বিদ্যুৎ পান 9600 কুলম্ব। H2 যখন জলদ্রবণে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলে এসটিপিতে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হয়? এসটিপিতে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হয়? সুন্দর একটা কোশ্চেন ছিল। H2 থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি তৈরি হয়। এখানে একটা H+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা হাইড্রোজেন পাবো। দুইটা H+ থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ওকে, তাহলে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয় মানে কি? 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়া মানে কি 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ওকে, তার মানে কি বলা যায় 2 ফ্যারাডে থেকে তৈরি হয় দুই ইলেকট্রন মানে কি 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে দিয়ে তৈরি হয় কত? 1/4 লিটার। আমাকে দিচ্ছে কত? 1 ফ্যারাড।
1 ফ্যারাডে দিয়ে কত বের হয়? 2.4 ভাগ লেমনটা 2 ফ্যারাডে 1.2 লিটার লিটার এটা হচ্ছে আছে। ওকে? আপেক্ষিক পরিবাহিতার একক কি? আপেক্ষিক পরিবাহিতার একক কি? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে পরিবাহিতা দেখছিলাম। পরিবাহিতা এর ইকুয়ালস হচ্ছে 1/r রোধের বিপরীতমুখী পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে সিগমা। সিগমা আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে কিসের বিপরীত রাশি? 1/r আপেক্ষিক রোধের বিপরীত রাশি। 1/r আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধ কি দিয়ে প্রকাশ করা হয়? রো দিয়ে প্রকাশ করা হয়। 1/ρ আপেক্ষিক রোধের একক কি জানো? ওহম মিটার। হ্যাঁ, মিটার থেকে সিগমার একক কি হবে? ওহম মিটার ইনভার্স। ওহম মিটার ইনভার্স 1 দেখিস আর ওহম আর মিটার আর ওহম আর মিটার। তাহলে দেখো রোধের পরিবাহিতার বিপরীত। পরিবাহিতা হলো রোধের বিপরীত রাশি। ঠিক আছে? আর আপেক্ষিক পরিবাহিতা হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক পরিবাহিতা মানে কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধের প্রভাব মিটার। আপেক্ষিক রোধের পক্ষে প্রভাব তাহলে পরিবাহিতার একক পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতার একক কি? 1/1 মিটার 1/1 মিটার মানে 1 ইনভার্স প্রভাব ইনভার্স মিটার ইনভার্স প্রভাব ইনভার্স সেন্টিমিটার ইনভার্স একই অবস্থা। ঠিক আছে? এই চারটে থাকতে সক্রিয়তার কম। এই যে কে না কে মেজর করে এখান থেকে বুঝতে পারেন কে বেশি সক্রিয় সবার উপর 13 মিলিয়ন কে না কে মেজর করে যে আবার ফিরে শেষ করতে হাই তোর হচ্ছে ক্রোমিয়াম হাইকুলা আজি আজি এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 কুলা এটা হচ্ছে 3 আজি আজি আজ মানে এটা সবচেয়ে বেশি বেসিক হচ্ছে এটা। ওকে, কোনটা তড়িৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি? দেখো প্রত্যেকটা ঘনমাত্রা একই। তো ঘনমাত্রা যদি একই দেয় তাহলে যে সবচেয়ে বেশি তীব্র সে হচ্ছে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে। সে হচ্ছে সবচেয়ে বেশি তীব্র সেটা হচ্ছে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে। আয়নের যোগে গ্যাস তড়িৎ পরিবহন করতে পারে না কারণ আয়নের তড়িৎ ঘনত্ব যেমন সঞ্চারনশীল হয় না। তড়িৎ পরিবহন করতে কখন থাকে যখন ইলেকট্রন সঞ্চারনশীল হয়। ইলেকট্রনগুলো সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তখন হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। একটু দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে ক্লোরিন গ্যাস ওই যে NaCl এর জলীয় দ্রবণ জলীয় এই যে NaCl এর কার্বন দ্রবণ হচ্ছে ব্রাইন। লৌহ বললে কি H2 তৈরি হবে আর অক্সিজেন গ্যাস তৈরি হবে। ওকে, ফ্যারাডের সূত্র সাথে সম্পর্ক সূত্র কোনটি তড়িৎ বিশ্লেষণের তুল্য? কোন তড়িৎ প্রবাহ হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ। মৃদু ইলেকট্রোলাইট মৃদু তড়িৎ প্রবাহ হচ্ছে এমন একটি সবুজ সব দুর্বল তড়িৎ তীব্র তীব্রতা। এটা একটু মুখস্থ রাখবে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 1 2 3 তিনটার পরে যে 3 লৌহ সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে। সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন থেকে বিশেষ সক্রিয় হাইড্রোজেন থেকে বিশেষ সক্রিয় এখানে দেওয়া আছে কে না কে মেজর করে এখানে যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের প্রভাব তুলা আজি আজি এটা হবে আমার। ঠিক আছে? তো এখানে শুধুমাত্র ক্যালসিয়াম আছে হচ্ছে উপরে যে হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় সেই তো একমাত্র হচ্ছে কি ইজিলি হচ্ছে বিমুক্ত করতে হবে। লেট একটু উপর আছে পাবে হাই পাবে একটু উপরে হলে বেশি সমস্যা হয় একদম বেশি উপরে গেছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে ইজিলি হচ্ছে কি করতে হবে সহায়তা করে। সহবারে
থেকে 4 ধরনের কত বেশি লিথিয়াম সমভরে কোনটিতে 4 ধরনের বেশি ছোট আর এবং অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে 2 ফ্যারাড বিদ্যুৎ কতক্ষণ থাকবে বেশ বিমুক্ত হবে। অ্যাসিড মিশ্রিত পর্যাপ্ত পানির মধ্যে 2 ফ্যারাড বিদ্যুৎ পরিচালনা করবে। 1 ফ্যারাড হলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? এবং হাইড্রোজেন H প্লাস প্লাস ইলেকট্রন which is H, মানে 1 গ্রাম এটা। 1 ফ্যারাড হলে 1 ইলেকট্রনের জন্য 1 গ্রাম, 2 ইলেকট্রনের জন্য 2 গ্রাম। তাহলে 2 ইলেকট্রন মানে 2 ফ্যারাড বিদ্যুৎ, 2 ফ্যারাড বিদ্যুৎ মানে 2 গ্রাম, এটা 2 গ্রাম। পি করলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাসেম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর পরিমাণ অধিক জমা হয়? কোন ধাতু অধিক পরিমাণ জমা হয়? দেখো সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমরা কি জানি m/e ইন্টু f, এই পরিমাণ জমা হবে না। m হচ্ছে ভর, সোডিয়াম হচ্ছে 23। আচ্ছা, অধিক মূল সংখ্যা জিজ্ঞেস করছে, মূল সংখ্যা, অধিক মূল সংখ্যা জমা হবে, ভর জানতে চাইবে, কিন্তু ভর আমার লাগবে না, ভর লাগবে না। তাহলে ও চার্জ সংখ্যা যেহেতু 1 ফ্যারাডে দিলে 1 মোল জমা হবে। ওর চার্জ সংখ্যা 2, তার মানে 2 ফ্যারাডে দিলে 1 মোল, তাহলে 1 ফ্যারাডে দিলে 0.5 মোল। আলটিমেটলি কত মূল, মূল সংখ্যা করতে হবে হচ্ছে এটা হচ্ছে চার্জ বাই গিভেন ফ্যারাড। আচ্ছা, কারেন্ট বাই চার্জ, মূল মানে হচ্ছে গিভেন কারেন্ট বাই চার্জ, এটাই হলেই হলো। ওকে, তাহলে দেখো সোডিয়ামের জন্য সোডিয়ামের কারেন্ট কত দিচ্ছে 1 ফ্যারাড, সোডিয়ামের চার্জ কত, চার্জ, তাহলে 1 দিয়ে ভাগ করলে 1 মোল। আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কারেন্ট কত, উপরে কারেন্ট হচ্ছে 1, চার্জ কত, প্রথমে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5। অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রে উপরে হচ্ছে গিভেন কারেন্ট কত, 1 ফ্যারাড, আর ইয়া কত, চার্জ হচ্ছে 3, তাহলে মনে হচ্ছে 0.33333। আর এসএন হলো হচ্ছে 1, আর ইয়া হচ্ছে চার্জ হচ্ছে 4, হচ্ছে 0.25। সবচাইতে বেশি মূল কার, সোডিয়াম, সবচাইতে বেশি মূল কার, সোডিয়াম। ওকে, নিচের কোন তড়িৎদ্বারটির উপাদান সবচাইতে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে? সবচাইতে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে মানে হচ্ছে সহজে জারণ, সহজে জারণ হয় মানে বেশি সক্রিয়। আর আমার বাংলা কথা হচ্ছে একটু ঘুরাই দিছে, কে সবচাইতে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, কে সবচাইতে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার মানে কে বেশি সক্রিয়, এই জিনিসটা জানতে চাইছে, কে বেশি সক্রিয়। দেখুন সক্রিয়তা সিরিজের মধ্যে সবচাইতে বেশি উপরে, এই জিনিস হচ্ছে সবচাইতে বেশি সক্রিয়। লিথিয়াম ব্যাটারি চার্জের সময় পোলারাইজার মান +3 মিটার লাগবে না। কোন ধাতুগুলোর সমন্বয়ে গঠিত কোষে সর্বাধিক তড়িৎ পাওয়া যায়? সিলভার এবং অ্যালুমিনিয়াম। এখন দেখো অ্যালুমিনিয়াম অনেক উপরে আর সিলভার হচ্ছে অনেক নিচে, তাহলে এদের পার্থক্যটা অনেক বেশি হয়। ঠিক আছে, জিঙ্ক আর সিলভার, জিঙ্কটা মোটামুটি নিচে, অ্যালুমিনিয়ামের নিচে, সেজন্য পার্থক্যটা তেমন একটা হয় না। জিঙ্ক আর কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম পার্থক্য তেমন একটা হয়, সিলভার আর অ্যালুমিনিয়ামের পার্থক্য অনেক দূর। সিলভার অ্যালুমিনিয়াম অনেক কে না কে নেই হবে, আর আজ পিঠাও অনেক নিচে, অনেক নিচে, মানে পার্থক্য বেশি। পার্থক্য অনেক বেশি হলে বেশি বিদ্যুৎ। এক একীভূত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে কত ফ্যারাডের তড়িৎ চালনা করে সম্পূর্ণরূপে ধাতব বলুন? 3 প্লাস, যার জন্য 3 ফ্যারাড। কোন ধাতু স্বল্প সময়ে
লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে স্বল্প সময়ে পটাশিয়াম। আর কে বেশি সক্রিয়? যে বেশি সক্রিয় তাদের মধ্যে শক্তি। এরা সবাই কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করে, কারণ দেখো OHCl থেকে বেশি সক্রিয়, জিঙ্ক HCl থেকে সক্রিয়, PHCl, বাট লেড করে না। লেড যদিও একটু উপরে আছে, সুস্মিতাকে পাবে হাই। লেড একটু উপরে থাকলেও খুব কাছাকাছি থাকার কারণে লেড হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, একটু ব্যতিক্রম ছিল। যদিও লেড হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হলে হাইড্রোজেনকে, যার হাইড্রোজেনকে তারাই প্রতিস্থাপন করতে পারে যারা হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়। লেড হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হওয়া সত্ত্বেও পারে না, কারণ তাদের ডিফারেন্সটা তেমন একটা না, খুব কাছাকাছি। শুধুমাত্র এই ব্যতিক্রমটা একটু পারে না। যদি কেউ ব্যতিক্রম লাগবে ক্লোরিনের ব্যতিক্রম, লেড লেড পারে না, কারণ এই তিনটা হাইড্রোজেনকে সহায়তা করবে, বাট লেড পারবে না। সেটা একটা এমসিকিউ হতে পারে, কে পারে। এখন জিনিস হচ্ছে কে বেশি, কে স্পিডে পারবে, কে দ্রুত পারবে, কে স্বল্পতম সময় আমরা দ্রুত পারবে, এবং যে বেশি সক্রিয়। কে না কে ম্যাগে এলো, বুঝছেন? সবচেয়ে উপরে কে? সোডিয়াম। সবচেয়ে বেশি পটাশিয়াম, সবচেয়ে বেশি সক্রিয় পটাশিয়াম। তখন পটাশিয়াম হচ্ছে কোন ক্ষেত্রে বিদ্যুৎ চলাচলের মাধ্যমে প্রভাবিত হয়? হচ্ছে কোন ক্ষেত্রে বিদ্যুৎ ইলেকট্রন গলিত লবণের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ অক্সালিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে, ইলেকট্রনের মাধ্যমে প্রভাবিত হচ্ছে ইলেকট্রনের পরিবাহী। ইলেকট্রন পরিবাহী হয়ে তড়িৎ পরিবাহী আপনার সূত্রের প্রত্যাবর্তন করে যে ফ্যারাডের সূত্র। বিদ্যুৎ পরিবাহী হওয়াতে একক এক কোনটি অ্যাম্পিয়ার। তড়িৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী কোনটি অ্যাম্পিয়ার। উদাহরণস্বরূপ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কার্বন ফসফেট পুনর্মুক্ত হয়। কোনটা? অবশ্যই হাইড্রোজেন গ্যাস। যেমন করে জলীয় দ্রবণে ক্যাথোডে হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে হয় ক্লোরিন গ্যাস। শুধু লঘু বললে অ্যানোডে ক্লোরিন গ্যাসের জায়গায় অক্সিজেন গ্যাস আসে, যেহেতু হাইড্রোক্সিলের হয়। আর গলিত বললে তো সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তো সময় উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণটা নিচে হবে, হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস। ফ্যারাডের প্রথম সূত্রে দেখে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। নিচের যখন কোনো সংশ্লিষ্ট আয়নের চার্জ সংখ্যা দ্বারা পারমাণবিক বিভাজিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে রাসায়নিক চার্জ। তড়িৎ সম্মান কোন ধাতুর সর্বাধিক শক্তি, কে সবচেয়ে বিপরীতে আছে? কে না কে ম্যাগের কে না কে ম্যাগের লো যেন ফিরে। তারপর হচ্ছে জি 2 নম্বর, তারপর হচ্ছে 3 নম্বরে 4 অপরের 4 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ব্যবহার একেবারে বিজারিত হয়। কোনটাও ক্ষেত্রে বিজারিত হয়। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ NaCl, এই জলীয় দ্রবণ কে কে যাবে কোথায়? সিম্পল আমরা জানি হাইড্রোজেন যাবে ক্যাথোডে, আর অ্যানোডে কে যাবে ক্লোরিন দিয়ে ক্লোরোফর্ম গ্যাস তৈরি করবে। বাট একটু কথা হচ্ছে পারদ যখন মানে কি মার্কারি Hg, মার্কারি মার্কারির সাথে সোডিয়ামের একটা ভালো সম্পর্ক আছে। মার্কারির সাথে সোডিয়ামের একটা কি সম্পর্ক, ভালো সম্পর্ক আছে। সো এক্ষেত্রে হাইড্রোজেন যাওয়ার কথা থাকতো, হাইড্রোজেন না গিয়ে কে যায়? সোডিয়াম যায়। আলটিমেটলি সোডিয়াম। তাহলে আমাদের ওই যে একটা আমাকে নোট করতে বলছিলাম, তিনটার মধ্যে প্রথম হচ্ছে NaCl এর জলীয় দ্রবণ। NaCl এর জলীয় দ্রবণ কি? হাইড্রোজেন হাইড্রোজেন যায়, হাইড্রোজেন গ্যাস তৈরি করে ক্যাথোডে, আর ক্লোরিন দিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে আমাদের। এটা এখানে ব্যতিক্রম দিক। যেটা হচ্ছে তুমি মার্কার ইউজ করবে, পারদ বা মার্কার, পারদ ইউজ করবে, মার্কার ইউজ করলে হাইড্রোজেন না গিয়ে কি যাবে? সোডিয়াম যাবে। ঠিক আছে? আর
NaCl এর লৌহ জ্বলিত মণ্ডল ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস যাবে, আর অ্যানোডে হাইড্রোক্লোরিন না গিয়ে যাবে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল মানে অক্সিজেন গ্যাস তৈরি করে। আর যদি গলিত হয়, গলিত সোডিয়াম ক্লোরাইড বলি, তাহলে এখানে তো কোনো H+Cl নাই, ক্যাথোডে সোডিয়াম ধাতু, আর অ্যানোড হচ্ছে ক্লোরিন গ্যাস। এটা তৈরি করে হচ্ছে আমরা এই তিনটাই সবচাইতে ঘুরাই ফিরে আসে বেশি বেশি। 1 মোল বিগলিত অ্যালুমিনিয়াম সালফেটের ভিতর দিয়ে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সুপরিবাহী ধাতু অ্যালুমিনিয়াম হচ্ছে 3+। 3+ মানে কত? 3 ফ্যারাডে বিদ্যুৎ। 3+ মানে কত ফ্যারাডে বিদ্যুৎ? 3 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে এইখানে হচ্ছে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে এটা সম্পূর্ণ কিছু পরিমাণ